আসসালামু আলাইকুম, কি অবস্থা? বলো, সবাই কেমন আছো? পরীক্ষা পেছানোর আপডেট আছে কোনো? পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো খবর টবর জানো কিনা? স্যার আন্দোলন চলতেছে, এখনো কোনো আপডেট দেয় নাই। আরেকটা কিন্তু সম্ভাবনা আছে, সেটা কি বলো? কিন্তু স্যার বোঝা যাচ্ছে না, এখনো তো কিছু জানাচ্ছে না এরকম। আরেকটা হলো, আল্লাহ মাফ করুক, ভূমিকম্প যদি হয়, এছাড়া এছাড়া মনে হয় না আর হবে। আর চেঞ্জ হওয়ার সুযোগ আছে, যতটুকু মনে হচ্ছে আর কি। পিএসসি এমন করার কারণ কি? মানে এখন তো অনেক আন্দোলন তো মোটামুটি ভালোই হচ্ছে। আহ, আন্দোলনে কেমন উপস্থিত ছিল? উপস্থিত আছে স্যার, উপস্থিত খারাপ না। মানে কালকে রাতও অনেক রাত আন্দোলন পর্যন্ত তো অনেক তীব্র, মোটামুটি ভালোই, অনেক আন্দোলন হয়েছে। উপস্থিত কতদিন ছিল? উপস্থিতি ঢাকায় ছিল, মোটামুটি ছিল, কিন্তু উপস্থিতি কম হইলো, যেমন রেল লাইন গুলো আটকায় রাখছে রাবিতে, তারপর হুম। ময়মনসিংহে, তারপর বিভিন্ন জায়গায়, মানে দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হইতেছে, রোড টোড সব অবরোধ করে রাখছে। কিন্তু তারপরে পিএসসির টনক নড়তেছে না। ওনারা তো কালকে ভুয়া নিউজও দিছিল যে পিএসসি মিটিং এ বসছে, কিন্তু পরে হুম। দেখলাম যে সব ভুয়া। শুধুমাত্র মানে রেল অবরোধ করানোর জন্য মিথ্যা বলছে যে মিটিং হইতেছে। এখন কি আন্দোলন চলবে আরো, মানে চালান? কিছুক্ষণ আগে দেখলাম বলতেছে যে 1 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন হইতে পারে, যদি না হয় তাইলে হয়তো বা শাহবাগ ব্লক করে রাখবে। হুম। আচ্ছা, এখন আজকে কি বার বলো তো, আজকে কি বার? সে রবিবার আজকে। রবিবার, হ্যাঁ। 23 তারিখ, মানে দ্যাট মিনস স্যার ইয়ার এসে মধ্যে গুলো exam। একটু বলে দেন স্যার, এসে তো কয়েকটা বলে দেন। অত ভালো অতগুলো পড়িনি অনেক, মানে হুম। 7-8টা পড়েছি শুধু। কোনটা কোনটা পড়ছো আগে তো ধরো, select করে একটু ইয়ে করি। আচ্ছা, প্রত্যেকটা অংশ রিভিউ করতেছি একটু, 7 মিনিট। এসে থেকে শুরু করি, দাঁড়াও 30 সেকেন্ড। ইয়া, না, আজকে দাঁড়া, আজকে হলো কি বার জানো? পরীক্ষাটা কি বার? বৃহস্পতিবারে। আজকে কি বার? রবিবার স্যার। পরীক্ষা শুরু কি বার থেকে? বৃহস্পতিবার। জি। হ্যাঁ। বৃহস্পতিবার স্যার। জি স্যার, হুম। বৃহস্পতিবার থেকে। যদি আজকের মধ্যে না হইলে হয়তো, উম, যদি চেঞ্জ হওয়ার সম্ভাবনা না হয়, তাহলে হয়তো নাও হইতে পারে। মানে গণজমায়েত কতটুকু ছিল বললো? ইয়ে কভার করছে কেমন, কি বলে না তোমার, ওই যে মিডিয়া কভারেজ কেমন ছিল? স্যার মিডিয়া কভারেজ করছে না তো, কোনো চ্যানেল কিছু করছে না। এটা একটা ইস্যু। ধরো, স্ক্রিন শেয়ার করতেছি, একটা আর মিনিট। হাতে নামলে করছে কভার, সময় টিভি করছে, আরো কয়েকটা করছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেছি তো লাইভ তো চলতেছে এখন।
BDnews24.com এর লাইভ দেখাচ্ছে তো। জি স্যার, অনেকগুলো চ্যানেলেই লাইভ দেখাচ্ছে। ভালো পয়েন্টই কিন্তু দাঁড়াইছে, এখন দেখা যাক। মানে শাহবাগের মধ্যে তো। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। স্যার গত শুক্রবার কি ক্লাসটা হয়েছিল? না, গত শুক্রবারে কি? ক্লাস হয়েছিল কি স্যার? হুম। না না না, শুক্রবার তো গতকালকে। না স্যার, গতকালকে। গত শনিবার ছিল স্যার। গতকাল, হ্যাঁ গত শুক্রবার হয়েছিল। আচ্ছা 30 সেকেন্ড আমাদেরকে আগে শেয়ার করবে কি ইয়াতে না স্কুলের, এখানে স্কুলের ভর্তি পরীক্ষা সম্পর্কে করার কোনো ধারণা আছে কিনা সেটা বলো। স্যার কালকে ক্লাস হয়েছিল? না না, গতকাল হয়নি। তো গত শুক্রবারে লাইভ দেওয়া হয়নি স্যার, দেখলাম 4 মিনিটের মাত্র একটা লাইভ ক্লাস আছে, হয়নি, তাছাড়া লাইভ নাই। শুক্রবারে ক্লাস হয়নি তো। শুক্রবারে হয়েছিল না? শুক্রবারে তো দেখলাম স্যার 4 মিনিটের একটা লাইভ শুধু, তাছাড়া লাইভ নাই, মানে 4 মিনিট একটা ক্লাস লাইভ দেওয়া হয়েছে। এই একটা বিষয় তোমাদের সাথে আমি মানে দেখানোর জন্য, এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আগে বলো। মানে বিভিন্ন ইয়েগুলোতে ভর্তি পরীক্ষা হয় না? জি স্যার, আছে। জি স্যার। কি ধরনের বলো তো, আমাদের এখানে ইউএস এর সম্পর্কে বলো। ও ইউএস প্রশ্নটা এর তো ব্যাপারে স্যার না স্যার। আমাদের দেশে এটা এটা হলো জানি আর কি। এটা হলো প্রশ্ন এরকম, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা এরকম। আমি তো মনে করছিলাম যে এই যে সেন্টেন্স শেখানো বা গ্রামার শেখানো না, বুঝছো? ইউ আন্ডারস্ট্যান্ড? পুরাটা হলো ফিগার্স, মেট্রিক্স, নন ভার্বাল রিজনিং। এটা বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটির মতো Physical লাগে স্যার। ability-র মতো হ্যাঁ, প্রশ্ন স্যার। এবং এটা ফার্স্ট গ্রেডেরও, মানে তোমার ওই যে অন্য কিছু না, পুরো জাস্ট এটাই। দেখো মানে অন্য কিচ্ছু নেই এটার মধ্যে। টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত 48 নম্বরে 48টা প্রশ্ন, 48টাই এরকম নন ভার্বাল। ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সবগুলাতে এরকম। মানে স্যার এই প্রথমে এরকম অভিজ্ঞতা নাকি আরো আগে হয়েছিল আর কি। না, আমি তো প্রথমে তো না, প্রথমে আমি পড়াইছিলাম কি বললাম তোমার, ওই যে সেটা নাকি মানে অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি। সেটা। বা হ্যাঁ হ্যাঁ, পরে দেখি যে ওই ধরনের কিছুই আসে না। আচ্ছা। ও আচ্ছা, রেকর্ডিংটার ব্যাপারে আমি কথা বলবো, হ্যাঁ। এবার বলো, রচনা কি কি সিলেক্ট করছো? রচনার ব্যাপারে বলো, রচনা এসে কি কি ইয়ে করছো? এসের ব্যাপারে কি, এসে কোনটা কোনটা ইয়ে করছো? কথা শুনতে পাচ্ছ কিনা? এসে কি কি ইয়ে করছো, মানে কোনটা কোনটা মোটামুটি মানসিক ভাবে প্রস্তুতি নিছো? স্যার গুড গভর্নেন্স, ওকে, আমি মনে টেরোরিজম। হয় এসে আমরা এই তোমাদের সাথে আমরা মোটামুটি তৈরি করি, এটা জানতেই হবে আর কি, হ্যাঁ। 1 নম্বর হলো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স 2 নম্বরে। স্যার উইমেন এম্পাওয়ারমেন্ট।
এম্পাওয়ারমেন্ট। 3 নম্বরে স্যার রেমিটেন্স, রেমিটেন্স। দাঁড়াও, এলডিসি। রেমিটেন্সের আগে উম, দাঁড়াও, এর আগে গুরুত্ব দেওয়া একটা স্যার এআই। এআই। আমাদের কমন টপিক গুলা থেকে বলো আগে। ক্লাইমেট Fourth রিফিউজি। industrial আচ্ছা, ক্লাইমেট revolution. গত বছর আসছে না ক্লাইমেট? স্যার বাংলা হয়তো আসতে পারে কিন্তু ইংলিশ আর আসবে না। না মানে ইংলিশ হ্যাঁ, বাংলায় কিন্তু ক্লাইমেট চেঞ্জ আসার সম্ভাবনা ব্যাপক। হ্যাঁ, স্যার ট্রেড ওয়ার ট্রেড ওয়ার, এগুলো রেসিপ্রোকাল এগুলো মাইনর, এগুলা এগুলো ট্যারিফ এগুলো আর কি। এগুলাও মানে এগুলো যদি তুমি চলে আসে এগুলাতে আর 50 নম্বর রচনা যদি দেওয়া হয় এটা লেখা সহজ হবে না। বুঝতে স্যার পারছো এগুলো? এলডিসি আর দাঁড়াও, এসডিজি। 30 সেকেন্ড দাঁড়াও একটু। আচ্ছা, পোশাক শিল্প পোশাক শিল্পের আগে রচনা কোনটা রাখতে চাও? পোশাক শিল্প, গার্মেন্টস ইন্ডাস্ট্রি? স্যার আচ্ছা মিডল দাও, ইস্ট কনফ্লিক্ট, ওটা কি ইম্পর্টেন্ট? না বলে মিডল ইস্ট কনফ্লিক্ট এখন নাই। স্যার এলডিসি এটা কি আসার মতো? হ্যাঁ, এলডিসি তো রাখবি। আচ্ছা, রেমিটেন্সেস রাখলাম। স্যার আচ্ছা, রোহিঙ্গা কি ইম্পর্টেন্ট? রোহিঙ্গা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। রোহিঙ্গা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। দাঁড়াও, রোহিঙ্গা নেওয়ার আগে আর কোনোটা ক্লাইমেট ইস্যু নিয়ে ডিজাস্টার নিবা? ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, যেহেতু গত বছর তোমার ক্লাইমেট চেঞ্জ ছিল। জি স্যার, ক্লাইমেট রিফিউজি। আর্থকোয়াক হচ্ছে এখন, হ্যাঁ, আর্থকোয়াক। আর যদি আর্থকুয়েক এখন হচ্ছে, প্রশ্নটা আগে হয়ে গেছে। স্যার ক্লাইমেট রিফিউজি এটা রাখতে পারবো? রাখবো। এই রিলেটেড আর কি, তুমি ক্লাইমেট এইটার মধ্যে রিফিউজি নিয়ে এসো, কপ নিয়ে এসো, বাদ এগুলো আছে আর কি। হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে নিয়ে এসো মোটামুটি যেগুলো আসা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো গার্মেন্টসটারও রাখি। অনেক বছর ধরে এটা আসে না, এর আগে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার তো প্রায় একই তো। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ক্লাইমেট চেঞ্জ আর ন্যাচারাল ডিজাস্টার দুইটা একই রকম। হ্যাঁ, মানে এটার মধ্যে আমি বলি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট রিফিউজি, এগুলো সব একসাথে নিয়ে আর কি, ক্লাইমেট রিলেটেড ইস্যুস মানে এক পদ্ধতিতে নিয়ে এসে। আচ্ছা, এরপরে পর্যটন আসলেও পারবা। এরপরে আচ্ছা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে, যেমন ধরো ইয়া রুল অফ ল, এই যে এই ধরনের রুল অফ ল, ন্যাশনাল ইউনিটি, এই টাইপের রচনা আমার খুব বেশি মনে পড়ে। রুল অফ ল, এরপরে হলো 7 নম্বরে ন্যাশনাল ইউনিটি। ইউনিটি শিক্ষা নিয়ে সাস্টেইনেবল এডুকেশন তো কতবার আসছিল, তাই না? তারপরে ফ্রিডম অফ স্পিচ, এগুলো কিন্তু আগের একটা সময় কমন ইয়ে ছিল, ফ্রিডম অফ স্পিচ। স্যার ফোর্থ ফ্রিডম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কি আসতে পারে? এগুলো বাংলাদেশ। আমাদের রাখতো, এটাকে রাখবো আমি। মানে এই টাইপের একটা রচনা আমার কাছে খুব প্রায়োরিটি দিতে চাই আমি। কোন টাইপের বলতো? ফোর্থ না ইন্ডাস্ট্রিয়াল না না, রেভলিউশন। ফোর্থ এটা তো আসবেই। এসডিজি এর কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এসডিজি আলাদাভাবে স্যার রচনা না আসলেও এসডিজি তো মাথায় রাখা উচিত, তাই না? জি স্যার, এসডিজি আসলে বোধহয় না একটু। আসলে
এসডিজি বলে আরো অনেক কাজে লাগবে স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, এটা অন্য জায়গায় ইনার ইনার প্রিন্ট লাগানো যাবে। আচ্ছা, উম, মানে গণতন্ত্র গণতন্ত্র নিয়ে এটা তো কিছু চলতেছে। গণতন্ত্র গণতন্ত্র নিয়ম, ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি। জি স্যার, এটা হ্যাঁ, সংসদ নাকি যেন বলে। ডেমোক্রেসি আর কি, জি স্যার, ফুড ডেমোক্রেসি। সিকিউরিটি কি ইম্পর্টেন্ট? এগুলো সব স্যার। ইম্পর্টেন্ট, এগুলো এগুলো সবসময়ের জন্য স্যার ইম্পর্টেন্ট। স্যার রোহিঙ্গা যে বললেন ইম্পর্টেন্ট, তো লিখলাম না যে স্যার রোহিঙ্গারা আমি। রোহিঙ্গারে এই যে লেখা রাখবে 11 নম্বরে। আমি বলে রাখি, তোমার টেনশন নেই, দেখো সংখ্যা বাড়লেও এত চাপ নেওয়ার দরকার নেই, এগুলো আমরা এখন সলভ করবো। রোহিঙ্গা, স্যার, আইসিটি সেক্টর ইন বাংলাদেশ এটা কি ইম্পর্টেন্ট? অফকোর্স, মানে এটা সব মানে দাঁড়াও, হ্যাঁ, আইসিটি সেক্টর, হ্যাঁ, ওই আইসিটি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আইসিটি সেক্টর, এগুলারে আমরা তো মানে মানে সিরিয়ালি রাখবো আর কি। দাঁড়াও, লিখে ফেলবো স্যার, না পরে লিখবো? আইসিটি সেক্টর কি আছে না, দাঁড়াও, আচ্ছা আইসিটি সেক্টর ইন বাংলাদেশ, আইসিটি সেক্টর ইন বাংলাদেশ শুধু না, ওই যে এআই বা এআই টাই রিলেটেড যদি কিছু আসে, বুঝছো বিষয়টা, এআই এর সাথে মিলে। কারণ আইসিটি নিয়ে শেখ হাসিনার আমলে খুব বেশি পরিমাণ ইয়া ছিল, কি ছিল বলো, জুনায়দ আহমেদ পলক ছিল, বা একটা বড় আলোড়ন ছিল না। স্যার, ডিজিটাল আচ্ছা, বাংলাদেশ। হুম, দাঁড়াও, তারপরে হলো আচ্ছা, শিক্ষা খাত নিয়ে কতবার আসছিল, রচনাটা কি? মনে হয় সাস্টেইনেবল এডুকেশন, ওই যে চ্যালেঞ্জ এন্ড প্রসপেক্ট, এই টাইপের মনে হয় কিছু। দাঁড়াও, তারপর 12 নম্বর একটা দেখো, 12 নম্বরে আমি রাখতে চাই কালচার নিয়ে একটা রাখো, কালচারাল ডাইভার্সিটি এরকম আর কি। বারো নম্বরে কালচার, কালচারাল ডাইভার্সিটি, কালচারাল হেরিটেজ যেটাই আসুক। তারপরে আচ্ছা, স্যার, দুর্নীতির ব্যাপারে কি এটা কি বাংলাদেশ সরকার ইম্পর্টেন্ট? তার দুর্নীতির বিরুদ্ধে কতটুকু ইয়ে করছিল, কতটুকু সোচ্চার? স্যার, এলডিসি গ্রাডুয়েশন করা লাগবে না? এলডিসি গ্রাজুয়েশন, হ্যাঁ, 13 নম্বরে। আচ্ছা দাঁড়াও, এলডিসি গ্রাজুয়েশন বর্তমান সরকারের ম্যান্ডেটের মধ্যে মানে আলোচনার মধ্যে আছে কিনা সেটা বলো। এলডিসি নিয়ে তো মানে একটু কথাবার্তা হচ্ছে 26 সালে, যেহেতু যে এলডিসি মানে যেহেতু বাংলাদেশ বের হবে, তো এগুলো মানে অনেক মানে কি কি সমস্যা কিভাবে মোকাবেলা করবে, এই ধরনের কিছু কথাবার্তা চলতেছে। আচ্ছা, তাই না? এই প্রেক্ষিতে মনে হলো হয়তো বা ইম্পর্টেন্ট হতে পারে, শিওর আচ্ছা, না। হম, আচ্ছা, 26 সালে বের হয়ে আসার ব্যাপারে সিদ্ধান্তটা কি হয়েছে? উম, বেগম বের হয়ে আসতে চাই, চাই কি চায় না বলো। বের হয়ে আসলে কিন্তু অনেকগুলা স্যার, খাতে বের যেমন হয়ে তো দেখো, অবশ্যই আসতেছে। না, আসতে বের হয়ে আসতে চাইলে কি সম্ভব? বের হয়ে আসতে চাইলে কি হবে বাংলাদেশের অবস্থা, সেটা চিন্তা করছো? স্যার বাংলাদেশ না স্যার চাইলেও বের করে লোন দেওয়া টোন হবে। পাবে না সহজ শর্তে, আরে মানে লোন, লোন টোন কিচ্ছু লাগবে না, যদি এলডিসি থেকে বের হয়ে আসে। নাপা খাও কত টাকা করে? 1.5 টাকা আমি 2 টাকা। এইরকম একটা শুনছিলাম, হয়তো ছাব্বিশ এখানে একটা সালে হয়তো নাপার, বের করবে। ধরো একটা এসিটোফেমিন নাপার ফাইল দাম হলো কত, 9-10 ডলার, মানে 1200 টাকা পড়তেছে হিসাবে। ও বুঝছো বিষয়টা? স্যার, এলডিসি থেকে বের না হতে চাইলে মানে সমস্যা নাই, মানে ইচ্ছা করে জোর করে বের করে দিবে না? না, ও বের করবে না। আচ্ছা। ঠিক আছে, মানে ওই যদি যে তথ্য শেখ হাসিনা তো যে তথ্যগুলা দিছিল, ওই ডেটাগুলা অনেকগুলা হুম ফেক ছিল। তো সেই হিসাবে এটা নিয়ে একটা মানে স্থবিরতা আছে, কারণ তখনই তো অনেকগুলো শুল্ক আরোপিত হবে। হুম বুঝছো বিষয়টা? এটা তো হুম নির্বাচিত সরকারের উপর অনেক কিছু নির্ভর করবে।
তো যাক এটা মানে তিনি কি চান হুম, না চান এরকম হুম, ব্যাপার হুম। স্যাপার। করাপশনটা তো রাখতে পারো, করাপশন। আর বলো। স্যার আর ট্রেড ওয়ার কি আসবে? ট্রেড ওয়ার এগুলা তোমার তো এগুলো বোধহয় ব্যাংকের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট নাকি? ব্যাংকের পরীক্ষা প্লাস তোমার ইয়ার জন্য উম, কি বলো না, আহ, তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলো জন্য। কিন্তু ট্রেড ওয়ার যদি ইংলিশ রচনা চলে আসে, এই মুহূর্তে তোমার রিসোর্স জোগাড় আছে ট্রেড ওয়ারের রিসোর্স রচনার জন্য? স্যার হুম, হবে না, আসলে বাদ দিয়ে দেবে। স্যার আচ্ছা, এখানে তো অনেকগুলোই পড়ি নাই স্যার, আপনি যেগুলো দিলেন না না, এই পড়া লাগবে না, 6টা পড়া লাগবে না, 7টা। পড়া লাগবে না। আচ্ছা, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 14 নম্বরে রাখলাম। 14 নম্বরে আইসিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইটিসি। কারণ নির্বাচনে তো এগুলো তো প্রভাব ফেলে তো, বা অনেক ভূমিকা আছে এটা, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলারই রাখতে চাই। কমিউনাল হারমোনি রাখতে পারো 15 নম্বরে। কমিউনাল হারমোনি। স্যার এতগুলা হচ্ছে কিভাবে না না না, মুখস্থ? এতগুলো লাগবে না, এতগুলো দরকার নেই, এতগুলো লাগবে না, আবার আসলে আমি রেকর্ডিং দিচ্ছি। খুব মনোযোগ দিচ্ছি না বলি। আচ্ছা, কত দিন? 23 নভেম্বর, তাই না? বল 25। ওকে। ও জি হ্যালো, স্যার এই এবার মাত্র চালু সরি হয়েছে। সরি। আচ্ছা, জি স্যার এখন চলতেছে, রেকর্ডিং এখন ঠিক চলতেছে। আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো, আমরা যদি বলি তোমার আসো, রচনাটা আজকে রাতে টাইম দিলে তোমার হয়ে যাবে অনেকটা, খেয়াল করে রাখো। প্লিজ একটু সলিউশন করো। দেখো তো, মোটামুটি আমাদের রচনার প্যাটার্নে ফেললে কোনটা কোনটা পড়তেছে পুরোপুরি পাবে। একটু প্লিজ আগে তাকাও। যেমন ধরো, আমি কলম চেঞ্জ করি, হ্যাঁ। আচ্ছা, আসো, গুড গভর্নেন্স খেয়াল করো। গুড গভর্নেন্স এর আমরা কিন্তু মোটামুটি শুধু অ্যাড করা লাগবে কি দেখো, গুড গভর্নেন্স। তারপরে তোমার রুল অফ ল, ন্যাশনাল ইউনিটি, ফ্রিডম অফ স্পিচ, তারপরে তোমার করাপশন, করাপশন, কমিউনাল হারমোনি, তারপরে তোমার দাঁড়াও, কটা গেল? এই 5টা পড়া লাগবে না, 5টা হলে তুমি এই আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলবা। 1 2 3 4 5 6টা। কেন বলো তো 6টাকে কেন ইয়ে করলাম? 6টাতে গুড গভর্নেন্স এর মধ্যে শুধু তুমি ওই যে রচনার প্যাটার্ন দিয়ে ফেলে ফেলে ইয়ে করবা আর কি, মানে ভূমিকা, তারপর হোয়াট ইজ গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স সম্পর্কে 2 টাইটেল নিবা। গুড গভর্নেন্স এর 8টা ক্যারেক্টারিস্টিক আছে জানো তো, গুড গভর্নেন্স এর মধ্যে। অনেকগুলো তো আছে স্যার, এক একটা প্রতিষ্ঠান এক একটা, মানে যেমন ওয়ার্ল্ড ব্যাংক ছয়টা 6টা আটটা, দিচ্ছে। মানে বহুল প্রচলিত একটা হ্যাঁ, একটা প্রতিষ্ঠান 6টা, আর একটা হলো 8টা আর কি, হ্যাঁ, এর মধ্যেই। তো ওয়ার্ল্ড ব্যাংক এগুলো তো 6টা, জানো। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে হলো ইউএনডিপি 9টা, এরকম এক একটা হ্যাঁ, প্রতিষ্ঠান হ্যাঁ, ওভারঅল 8টা 10টা হবে আর কি। মানে এরকম আর কি, 6টা 8টা 10টা এরকম। আচ্ছা, তারপরে হলো তুমি কি, তারপর দেখো ওই যে
সরকারের ইনিশিয়েটিভ গুলো কি নিছে, তুমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে আনো, আর রচনার প্যাটার্নের মধ্যে এই 6টা চলে যাবে, খেয়াল করে দেখো ট্রুলি। তবে প্রত্যেকটারে তুমি একটু ডিফাইন করার চেষ্টা করবা, মানে এটা আসলে কি। এই 6টা রচনারে আমাদের ওই রচনার স্টাইলে ফেলতে পারবা পুরোপুরি ভাবে। কমিউনাল হারমোনি পুরোপুরি, হোয়াট ইজ কমিউনাল হারমোনি পুরো রচনার সাথে, এবং প্রতিবন্ধকতা গুলা কি কি, এটা শুধু তুমি মুখের উপর একটু মানে মানে মগজের মধ্যে নিয়ে নিবে আর কি ট্রুলি। এবং এটা নিবা কি ওই বইয়ের সাথে সাথে মিলাই মিলাই নিবা। তাহলে 11টা পয়েন্ট কি বলতে পারবা? একটা মিনিট। আমাদের যে রচনার 11টা পয়েন্ট কি ছিল? 11টা পয়েন্ট এখানে লাগবে, সাথে আরো চাইলে বাড়াইতে পারবা। একজন বলো, প্রথমে কি ছিল? ইন্ট্রো, মানে তারপরে একটা যদি ডিফাইন করো, তারপরে স্যার ওই define করো। প্রেক্ষাপট মানে ডেফিনেশন, তারপরে প্রেক্ষাপট লাগবে স্যার। তারপরে এরপর ডেফিনেশন দিলা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টানতে পারো না প্রত্যেকটা? দেখো না, এই প্রত্যেকটা মানে ওইতে একটা কোথা থেকে এলো, ফ্রম হেয়ার ইট অ্যারাইভড। এরপরে কি বলো? স্যার এই যে যদি হচ্ছে 25 নাম্বারের রচনা হয়, হুম স্যার বলতেছিলাম যে যদি 25 নাম্বারের রচনা হয়, তাহলে এই যে আপনাদের একটা ফরম্যাটটা দিচ্ছেন, এতগুলা পয়েন্ট কি লেখা যাবে? না, আমি লেখা হচ্ছে যাবে না। এক লাইন এক লাইন করে লিখবা, তখন পয়েন্টের নাম দিয়ে দিয়ে ছোট ছোট করে লিখবা, হ্যাঁ। আর যদি 50 নম্বরের আছে, দুইটা যদি আসে 25 নম্বর 25 নম্বর, এবং দুইটাই যদি লেখা সম্ভব হয়, তাহলে একটা কাজ করবো, এখানে তো অনেক ধরনের সেন্টেন্স দেওয়া আছে, শুনো। একটাতে পয়েন্ট দিয়ে লিখবা, আর একটা পয়েন্ট ছাড়া লিখবা। কথা বুঝছো বিষয়টা? যদি একই রচনা ফলো করতে হয়, ঠিক আছে, বা একই লাইন যদি তোমার রিপিট করার মানে আশঙ্কা থাকে, হ্যাঁ, তাহলে মানে এগুলো একটা বর্ণনা লিখবো, একটা বর্ণনা ছাড়া লিখবো। পয়েন্ট গুলো স্যার রিপিট করলে কি কোনো সমস্যা হবে? মানে পয়েন্ট গুলো না রিপিট করলে তো মানে চাপ নেই, আমি যতক্ষণ হুম। একটাতে তুমি একটাতে লিখলে হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, পয়েন্ট তারপর গুলা প্রেজেন্ট বোল্ড করে সিচুয়েশন। লিখবো, আর গুলাতে লিখবো না, মানে জাস্ট যা বোঝায় সেভাবে ঢালাও লিখে একটাতে যাবো। পয়েন্টের নাম দিয়ে লিখবা যে হ্যাঁ, ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। হুম, আর বা হোয়াট একটাতে ইজ শুধু গুড গভর্নেন্স। আর একটা হ্যাঁ, প্যারা প্যারা করে লিখবা, ঠিক আছে, কারণ বুঝছি রচনা দুই ভাবে লেখা যায়, ক্লু উইথ ক্লু, উইদাউট ক্লু, ঠিক আছে। স্যার। দুইটার ক্ষেত্রে মানে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই দুইটা তো উল্লেখ করার দরকার নাই, দুইটা। দরকার নেই কোনো একটাতে টোটালি প্যারা প্যারা করে লিখবা। যদি একই রচনা, যদি ওই রচনা মুখস্থ রচনা হুম, দিয়েই লিখতে হয় তোমার, মানে যদি রিসোর্স ভিতরে হুম, না থাকে, আচ্ছা, হ্যাঁ, ইন্ট্রোডাকশন আর হচ্ছে কনক্লুশনের ক্ষেত্রে কি করব? শুধু একটু ওটা কনক্লুশন, ওই যে ফাইনালি বললেই আমরা কনক্লুশন বুঝি, এট ও লাস্ট, আচ্ছা, হ্যাঁ ওটা ঠিক আছে। ইন এ নাটশেল, না এই না, কথাটা বললেই। সেটা বলতেছি না, মানে দুইটা যদি একই টাইপের আছে, মানে দুইটা কি মানে মানে প্রচুর কনক্লুশন পরিমাণ আর হচ্ছে এখানে তো না, ইন্ট্রোডাকশন কি এখানে তো একই কথাই আমরা লিখতে পারবো নাকি? কেন আমরা একই কথা, আমরা তো ভূমিকার মধ্যে অনেক তুমি লিখবা যে এই যে দা ওয়ার্ড হ্যাজ বিকাম এ বাজ ওয়ার্ড ইন দিস ইরা, কোনোটা এটার মধ্যে শুরু করলাম, ইন্ট্রোডাক্টরি লাইন স্যার, অনেকগুলো আছে না। না স্যার, আমাদের কথা হচ্ছে যে মানে যেগুলো আমরা পয়েন্ট দিয়ে যে রচনাটা মানে লিখতে শুরু করব, সেই রচনায় ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই এই দুইটা কি পয়েন্ট? হ্যাঁ, দরকার নেই, কোন এটাই একটা স্যার কোটেশন জানতে। দিয়ে শুরু করলে ইন্ট্রোডাকশনটা হয়ে যায়, ঠিক আছে। জি 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 স্যার, এটা জানতে চাচ্ছি। Okay. আচ্ছা, আর বাকিগুলোর জন্য একটু স্পেশালি, কারণ এগুলোতে আমাদের ডেটা লাগবে। এই ডেটাগুলোর অন্তত পক্ষে ওইখানে ওইগুলোতে আমরা কিন্তু অবশ্যই অফকোর্স এই যে ইমেল ফরম্যাট, রেমিটেন্স, এরপরে আমি ন্যাচারাল ডিজাস্টারে কোনো আমার হাত নাই, প্লিজ। ন্যাচারাল ডিজাস্টারে এটা একদম আলাদা একটা কিছু, তাই না বলো? এখানে স্পেশাল প্রিপারেশন নিতে হবে, হয়তো তুমি কিছু ল্যাঙ্গুয়েজের ধার নিতে পারলা, কিন্তু এখানে অনেক ডেটা লাগবে। তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও তুমি ওই রচনা প্যাটার্ন দিয়ে অনেক মিলাই ফেলতে পারবা। কি কি মিলাইতে পারবা স্যার বলো? গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো 46 আসছিল, এখনো কি এটা ইম্পর্টেন্ট আছে? তাও তো একটা কথা বলছো, মানে ওইগুলো বাংলা রচনার জন্য নিয়ে নিলে আর কি, বুঝছো বিষয়টা? জি স্যার স্যার। ন্যাশনাল এনার্জি একটু নিয়ে একটু কথা বলতে স্যার, এটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমি ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল ডিজাস্টার, গ্লোবাল ওয়ার্মিং, এই রিলেটেড, ন্যাশনাল জলবায়ু রিলেটেড ইস্যু সবগুলার একসাথে করে পড়বা। আমি আবার বললাম, এটার জন্য স্পেশাল শিট, স্পেশাল নোট, স্পেশাল তোমার একটা ইয়া থাকবে, সর্বশেষ সব জায়গার মধ্যে COP30 নিয়ে আসবে আর কি। এটার উপরে ভাই আমি চাই যে এটা স্পেসিফিক্যালি পড়ো। এটা তো আমার, এটা কোনো না কোনো জায়গায় তুমি কাজে লাগাবে, এটা সত্য কথা। হেবা না বলো, বাংলাদেশে ফেরছে দাও, ইন্ডিয়া, এটা মাস্ট আসবেই। আমি কি ঠিক বলছি কিনা বলো? এটারে কিন্তু মানে একটু ট্রিটমেন্ট, মানে ভালোভাবে তুমি ট্রিটমেন্ট করে দেবে এটার উপরে।
আর এরপরে রোহিঙ্গার উপরে কোনো আমাদের এই রোহিঙ্গার ওই রচনার প্যাটার্ন দিয়ে রোহিঙ্গা লিখতে পারবে না, রোহিঙ্গার জন্য আলাদাই নিতে হবে। ও আরেকটা কথা বলে রাখি, রচনার প্যাটার্ন দিয়ে ডেমোক্রেসি অনেকটা সাজাই হতে পারবা না বলো? হোয়াট ইজ ডেমোক্রেসি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হুম প্রেজেন্ট সিচুয়েশন, তাই না? গণতান্ত্রিক উন্নয়নের পথে সরকারের কি কি উন্নয়ন, সর্বশেষ দিয়ে দিবা জুলাই চার্টার আছে না, এগুলার ইয়ে করছে। গণতন্ত্রের জন্য তো মুক্তিযুদ্ধের ইয়াটা যে ছিল গণতন্ত্র, তাই না বলো? সংবিধানের মধ্যে হুম গণতন্ত্র, তাহলে গণতন্ত্র নিয়ে লিখতে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না, নাকি বলো? তারপরে প্রতিবন্ধকতা গুলো কি কি, তারপরে ওই যে আমলে সরকার আমলের ঘটনাগুলো দিয়ে দিবা, তাই না? এই যে এখানে তুমি সব রিকমেন্ডেশন রিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল ট্যানেল যা আছে না, এক্সাম্পলারি পানিশমেন্ট, এই যারা এই কোনো ধরনের গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবে, এই শেখ হাসিনা মৃত্যুদণ্ড পাইলে ওগুলো সব নিয়ে আসবে, তাই না? এরপরে কালচার আর তিনটা, তাহলে আমার একটা তোমার তিনটা রিকোয়েস্ট হয়ে গেল। কালচারাল ডাইভার্সিটি, কালচারাল হেরিটেজ, এটা নিয়ে। এরপরে আম, তোমার তিনটা একটু আরেকবার ইয়ে করে রাখো। ন্যাচারাল ডিজাস্টার, হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার, রোহিঙ্গা, রোহিঙ্গা এম্পাওয়ারমেন্ট ওমেন, আর আইসিটি রিলেটেড ইস্যুগুলো, এগুলার একসাথে ইয়ে করবা একটা মিনিট। আচ্ছা, মানে পরে যেগুলো বললেন, ওয়ান এনভায়রনমেন্ট, রোহিঙ্গা, ন্যাচারাল ডিজাস্টার, কালচারাল ডাইভার্সিটি, এগুলো হচ্ছে আলাদা ভাবে ইয়া করবো। এই আমার কথা বুঝছো? এগুলোর উপর দেখে আসো, ফিয়ামানিল্লাহ। ওকে, হ্যাঁ, ডান। এই যে কমিউনাল এই রচনা শীটের মধ্যে কিন্তু বেশ ভালো সোর্স দেওয়া আছে, যেমন ধরো আর্টিকেলে মানে কোথায় কোথায় আমাদের রিলিজন হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোথায় বলা আছে, সংবিধানের রেফারেন্স কিন্তু মানে রচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবাই, মাস্ট। দুইটা কথা বলে রাখি, রচনার মধ্যে চাইলেই তুমি অফকোর্স ইউজ করার চেষ্টা করবে ম্যাপ, ম্যাপ, তারপরে কনস্টিটিউশন, তারপরে এসডিজি, এগুলা থেকে সোর্স নেওয়ার চেষ্টা করবা। ধরো বাংলাদেশে কৃষি আসছে, কৃষি আসলে তুমি কোথায় কোথায় উৎপাদিত হয়, ধরো এই রচনাগুলোর মধ্যে ম্যাপ কোথায় ব্যবহার করতে পারবা বলো তো? আমারটা বলো, একটা সোর্স দেখো, ম্যাপ কোথায় ব্যবহার করা যাবে, কোনটার মধ্যে, তার ধারণা আছে? স্যার ন্যাচারাল ডিজাস্টারে। ন্যাচারালি ডিসাইড করা যাবে। ধরো বাংলাদেশে তুমি কি কাজ করলা, ধরো বাংলাদেশের যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে এই উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে, উপকূলীয় জেলাগুলো লেখা তুমি একটু টাই না, ওখানে বরগুনা, তারপরে কি বলো পটুয়াখালী, এরপর ভোলা, সাতক্ষীরা, এই জেলাগুলো তুমি আইকা দেখা দিলা, এটার একটা কিন্তু প্রভাব অনেক বেশি পড়বে। আমি কি কথা বুঝতে পারছি? তো মোটামুটি এগুলা, আর প্রত্যেকটাতে তুমি দেখবা যে সংবিধানের সাথে কোনো কিছু সার্চ করার সুযোগ থাকে কিনা। জলবায়ু পরিবর্তন নিয়ে সংবিধান থেকে কিছু বলা যায়? সংবিধানের মধ্যে কোনো কিছু আছে? স্যার ওই যে পরিবেশ সংক্রান্ত ওই সংবিধানটা জীব 18। জীব বৈচিত্র্য 18 ক সংরক্ষণ, স্যার। জি হ্যাঁ। স্যার, 18 ক। হম হম, হম, 18 হম। ক। মানে কোথায় কোথায় মানে ইয়াটা নেওয়া হয়েছে, সংবিধানটা দেখি আবার এসডিজি আনা যাবে স্যার, এসডিজি আনা যায়। হ্যাঁ, হ্যাঁ, এসডিজি মানা যাবে এখানে। তুমি 13, 14, মোটামুটি 15। SDG 15 নম্বর। ওকে, তারপরে আসো, ডান, হ্যাঁ। তাহলে আল্লাহর মতে রচনাগুলো দেখে দাও, যদি শাহবাগের আন্দোলন ইয়া হয় তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, হইলে কিন্তু আবার মানে ইয়ে করো না, যদি এখানে এই অবস্থাতে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু, তাই না বলো? জি স্যার স্যার। যদি স্যার যদি মনে কোনো তো কারণে, হচ্ছে। স্যার শাহবাগ যদি শাহবাগের আন্দোলন যদি সফল হয় আর যদি আল্লাহর রহমতে পরীক্ষা যদি পিছায়, তাহলে কি ক্লাস কি কন্টিনিউ করবেন?
প্ল্যান করবো আমি তখন। আমি তারিখটা বড়টা থ্যাংক জানা ইউ গেছে তখন। স্যার। প্র্যাকটিস স্যার থ্যাংক প্র্যাকটিস ইউ। গুলো যখন প্র্যাকটিস গুলো তখন আমি কি তখন কি করবো দেখাবো, আমি দেখাই দিচ্ছি তখন রেগুলার কাজটা কি হবে, তখন কাজটা আমি দেখাই দিচ্ছি এখন। চলে আসছে ডেটে প্রথম আলো হলো। আচ্ছা গেল, তো রচনা যদি হয়ে গেল, তারপরে পরে যদি আমরা টাইম পাই আর কি, আজকে থেকে আমি দেখাই দিচ্ছি তোমার। প্রথম আলো চলে যাও, প্রথম আলো ওপেন করো, প্রথম আলো এডিটোরিয়াল বই, প্রথম আলো বের করে ফেলো তাড়াতাড়ি। প্রথম আলো এডিটোরিয়ালটা কি আছে আজকে? স্যার পাঞ্চুয়েশনের পিডিএফটা কি আপলোড করেছিলেন? করে নেই, করছিলাম কিনা? না স্যার। আমি তো আচ্ছা পাচ্ছি তাহলে না। দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। না স্যার, আপলোড করা হয়নি। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি দয়া করে প্রথম আলোটা একটু ওপেন করো। স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ? ওকে, তাহলে কত নম্বর পৃষ্ঠায়? এটা কয় তারিখ এটা দেখতেছে? পরে 2023-এ চলে গেছে। ঘটনা কি? এই যে নিচে 24 আছে, নিচের দিকে একদম। স্যার এই যে হ্যাঁ, এই যে নিচে স্যার, একদম নিচে। ধরো, স্যার এই যে এরোটাতে হ্যাঁ প্রেস পাচ্ছি, করেন। পাচ্ছি, জি। 2025 নভেম্বর, হ্যাঁ? তো 23 তারিখ না 21 তারিখ? সরি, 23। আছে। আছে কয় তারিখ? 23 স্যার। 23। ভূমিকম্প প্রথম পাতা, অভিমত, রাজধানী মালামাল। ভূমিকম্পের ঝুঁকি ঝুঁকি, এটা গুরুত্বপূর্ণ তাই না? যদি পরীক্ষা চেঞ্জে গেলে সেও ভূমিকম্প আসবে। ওকে, রেগুলার তখন মানে ধরো ইয়ে থেকে, হ্যাঁ আবার বলো, মুখে মুখে করে ফেলো, মুখে মুখে একটু হেল্প করো মানে। আমি কাছাকাছি নিয়ে আসলাম, হ্যাঁ। ভূমিকম্পের ঝুঁকি একটু উপরে শোনো। ভূমিকম্পের ঝুঁকি, দাঁড়াও, 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 হুঁশিয়ারি দাঁড়াও, না বার্তা। না 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 না, আমি দূরে চলে গেছি, দাঁড়াও একটু। হুম, ভূমিকম্পের ঝুঁকি, হুঁশিয়ারি বার্তা চাই খাতা কলম নাও, কার্যকর খাতা কলম প্রস্তুত। নিয়ে বসো, খাতা কলম নাও, হ্যাঁ। স্যার নিয়েছি। ওকে। ভূমিকম্পের ঝুঁকি, হুঁশিয়ারি বার্তা হুম চাই কার্যকর, স্যার দেখতে পাচ্ছি। হুম, প্রস্তুতি। হ্যাঁ, প্রস্তুতি। হ্যাঁ। আবার দেখতেছো মনে হয়। দেশের, জি, দেশের বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার কয়েক দফা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। হুম, এই ভূমিকম্প আমাদের অপ্রস্তুত অবস্থাকে আরেকবার চোখে আঙুল দিয়ে হুম। দেখিয়ে দিয়েছে। ওকে। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পে 10 জন মানুষের মৃত্যু এবং 6 শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা শুধুই একটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার নয়,
এর চেয়েও বড় সমস্যা। এটা আমাদের নগর পরিকল্পনা, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতার ভয়াবহ ঘাটতি। ওকে, শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে, আচ্ছা আচ্ছা, ওকে, এ পর্যন্ত আগে করো, মুখে মুখে বলে ফেলো। দেশে আম, দেশের কি বলো, দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে শুক্র শনিবার কয়েক দফা, শুধু দেশের বিভিন্ন স্থানে টান দিয়ে রাখো, তারপরে অনুবাদটা মুখে মুখে করো। সাবজেক্ট কি বাক্যের? আর্টকোয়াক। আর্থকোয়েক, হ্যাঁ। হুম। না, সাবজেক্ট কি আর্থকোয়েক আসলে? ভূমিকম্প না তো ভূমিকম্পের ঝাঁকুনি? ভূমিকম্পের স্যার স্যার ভূমিকম্পের জাকুরি, স্যার ঝাঁকুনির জাকুরি, ইংরেজি তো জানি জাকুরি। না, আচ্ছা, তাহলে জানো না? ভূমিকম্প শেখ দিলে হয় না? হ্যাঁ, এখানে একটা শব্দ, কমন শব্দ আছে কিন্তু, কে বলতে পারবে কিনা? ঝাঁকুনি একটা, ভূমিকম্পের সাথে একটা ট্রেমোর্স একটা শব্দ আছে। এই ভাইব্রেশন। শব্দটা, ট্রেমোর একটা শব্দ আছে না? বা স্যার আমার অপরিচিত আর কি। সমস্যা নাই, আমি জানি এটা ভূমিকম্প রচনা পড়লে দেখবে ট্রেমর আসবে, সমস্যা নাই। হ্যাঁ। আর একটা ঝাঁকুনি আছে, এটা কি বলো? শেখ। শেক। আর একটা আছে শক, আফটার শক বলে হ্যাঁ না? আফটার শক জি শুনছো স্যার, কিনা? জি স্যার। স্যার। ভূমিকম্পের আফটার শক কিন্তু আছে। আচ্ছা, বাদ দাও। তাহলে আর্থকোয়েক, এটা ভূমিকম্পের ঝাঁকুনি, ঝাঁকুনি, তাহলে আর্থকোয়েক শকস, তাই না বলো? হুম। জি স্যার। স্যার ফ্রিকোয়েন্সি অফ আর্থকোয়াক হবে না? ফ্রিকোয়েন্সি অফ আর্থকোয়েক ধীরে দাও। ভূমিকা মানে মূলত হলো ভূমিকম্পের যে শকটা, ট্রেমরটা, মানে অথবা ভূমিকম্প, মানে ভূমিকম্পই তো মানে আর্থকোয়েক, কোয়েক মানে তো কম্পন, তাই না? জি স্যার। তাহলে না, সাবজেক্ট কে বা কেন, সাবজেক্টে ভুল করছি তো, কয়েক দফা ভূমিকম্প, কয়েক দফা তাই না? একসাথে যাবে গেছে। কয়েক দফা শব্দ আছে না এখানে? হ্যাঁ, মেনি টাইমস। হ্যাঁ, সেভারেল টেমরস অফ, সেভারাল টাইম। সেভারেল শকস অফ আর্থকোয়েকস। যদি আমি সাবজেক্ট দিই, সেভারেল শকস অথবা টেমরস অফ আর্থকোয়েক অনুভূত হয়েছে। অনুভূত হয়েছে ইংলিশ কি? ফেল্ট। হ্যাঁ, ফিল স্যার, ফিল ফেল্ট। ফিল ফেল্ট। হ্যাজ বিন ফেইল্ড। হ্যাজ বিন ফেল। হ্যাজ বিন ফিল হবে, হ্যাঁ। হ্যাজ বিন ওয়ার ফিল। ফেল। যদি সুপার টেমোর্স দিয়ে ব্যবহার করো, টেমোর্স ব্যবহার করো তাহলে ওয়ার, আর টেমর যদি ব্যবহার করো তাহলে কি বলো, ওয়াজ। তুমি সাবজেক্টের উপরে নির্ভর করবে এই আর কি। শক যদি, যেহেতু সেভারাল ভার্ব তো এই জন্য শকস হবে, তাহলে শকস হলে কি হবে বলো? ওয়ার হবে, ওয়ার ওয়ার ফেল্ট, হবে। অনুভূত, অনুভূত হয়েছে। কোথায়? দেশের বিভিন্ন স্থানে। দেশের বিভিন্ন স্থানে মানে কি? ইন ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াস। প্লেসেস। ডিফারেন্ট প্লেসেস অফ ইন দ্য কান্ট্রি। ডিফারেন্ট, অ্যাক্রস ডিফারেন্ট, বা কি বলো, অ্যাক্রস দ্য কান্ট্রি অথবা অ্যাক্রস ডিফারেন্ট প্লেসেস, অ্যাক্রস এরকম দ্য সমস্যা কান্ট্রি। নেই। অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি, হ্যাঁ, অথবা ইন ডিফারেন্ট প্লেসেস অফ দ্য কান্ট্রি, হয় না? ওকে, তারপরে কি? আহ, এরপরে অন কি বলো? অন স্যাটারডে, লাস্ট ফ্রাইডে এন্ড স্যাটারডে। অন লাস্ট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তাই না? লাস্ট জি ফ্রাইডে স্যার। অ্যান্ড স্যাটারডে। তাহলে দ্য টেমরস অফ ভূমিকম্প ওয়ার ফেল্ট, দ্য শকস অফ আর্থকোয়েক ওয়ার ফেল্ট, অথবা দ্য আর্থকোয়েক ওয়াজ ফেল্ট, আর্থকোয়েকস ওয়ার ফেল্ট, যেটি তুমি দাও, ঠিক আছে। মানে আর আমি যদি ঝাঁকুনি টাকুনি ইংরেজি না জানি, শুধু আর্টকোয়াক দিয়ে আসি, পাপ হবে না, হ্যাঁ, তাই না স্যার? আর্থকোয়েক ওয়াজ ফেল্ট, বুঝছো বিষয়টা? হুম। অ্যাক্রস দ্য কান্ট্রি বা এট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য কান্ট্রি লাস্ট ইয়াতে হয়ে গেল। এই ভূমিকম্প, পরের লাইনটা কি? এই ভূমিকম্প, এই ভূমিকম্প হ্যাঁ পড়ো, লাইনটা পড়ে শোনো। এই ভূমিকম্প আমাদের অপ্রস্তুত অবস্থাকে আরেকবার হুম, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে হুম, সাবজেক্ট ভূমিকম্প স্যার। হ্যাঁ, তাহলে এই ভূমিকম্প গুলা, এই দিস ভূমিকম্প, দিস আর্থকোয়াক। আর্থকোয়েক। দিস আর্টকোয়াক। দিজ আর্থকোয়েক অথবা আর্থকোয়েকস, তুমি যেহেতু ওই অনেকগুলো ভূমিকম্প হয়েছে তো এটা প্লুরাল করে হ্যাঁ। দিতে পারো। আর দিজ আর্থকোয়েকস, এই আচ্ছা। যদি সিঙ্গুলার করো THIS দিজ হুম। আর্থকোয়েক, আর যদি প্লুরাল করো THES দিজ আর্থকোয়েকস, তাই হুম। না? কোয়েক তো ভূমিকম্প জি তো স্যার। এরপরে শোজ বলো। আস। হুম, দেখিয়ে দিয়েছে স্যার, এটা ভার্ব।
show আচ্ছা us. আহ, চোখে আচ্ছা তাহলে তাহলে চোখে আঙুল দেখিয়ে দিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে, দেখিয়ে মানে দিয়েছে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে তো দিয়েছে অ্যাডভার্ব স্যার। মানে দেখিয়ে দিয়েছে মানে কি Show us. হ্যাজ পয়েন্ট আউট। পয়েন্টেড আউট, হ্যাজ শোন আপ, তাই না? দেখিয়ে হুম শো হুম শো হুম। করা, হ্যাজ শোন আপ, তারপরে হাইলাইটেড মানে ইন্ডিকেট হ্যাঁ ইন্ডিকেট করেছে এরকম বললাম, দেখিয়ে দিয়েছে। তারপরে তুমি যদি চোখে আঙ্গুল দিয়ে এটা ব্যবহার করো আহ তাহলে এটাও আঙ্গুল দিয়ে, এটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে এটা চোখে আঙ্গুল দিয়া But দেখানো মানে কি? উম, স্যার হাইলাইট এটাই তো বোঝাচ্ছে, আমার এর দরকার নেই যে কিপিং মানে এটা ফিঙ্গার অন অ্যাভয়েডেবল। আই, আমার দরকার নেই এটা, ঠিক আছে? হ্যাঁ এটা অ্যাগেইন অ্যাভয়েডেবল মানে স্যার। এই শব্দটা বাদ রেখে এই যে চলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়, এটা কোনো লিটারের কথা না। আরেকবার মানে হাইলাইটেড এগেইন। হ্যাঁ, হাইলাইটেড অ্যাগেইন, ঠিক আছে কিনা? হাইলাইটেড অ্যাগেইন, পয়েন্টেড আউট অ্যাগেইন, কি বলো, অ্যাবাউট our আওয়ার, কি বলো, opposite of অ্যাবাউট আওয়ার opposite অবস্থা। আনপ্রিপেয়ার্ডনেস সিচুয়েশন, আনপ্রিপেয়ার্ডনেস সিচুয়েশন। তাই না? আনপ্রিপেয়ার্ড জি স্যার। সিচুয়েশন অথবা হ্যাঁ সিচুয়েশন অফ আনপ্রিপেয়ার্ডনেস আনপ্রিপেয়ার্ডনেস, বা হচ্ছে আনপ্রিপেয়ার্ড অথবা সিচুয়েশন। অথবা আওয়ার আনপ্রিপেয়ার্ড না, হাউ আনপ্রিপেয়ার্ড উই আর, যদি আমরা হ্যাঁ কতটুকু, খেয়াল করো, হাইলাইটেড দিজ আর্থকোয়েকস, কি বলো, হ্যাজ ইন্ডিকেটেড আস অ্যাগেইন এগেইন। অথবা হাইলাইটেড আস অ্যাগেইন, আমরা কতটুকু অপ্রস্তুত, হাউ, কি বললাম না, হাউ We হাউ আনপ্রিপেয়ার্ড আনপ্রিপেয়ার্ড উই উই আর, আর। ক্লিয়ার? আমরা কতটা অপ্রস্তুত, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। স্যার হাউ আর তারপরে কি উই বলো, আর আনপেয়ার না, আনপ্রিপেয়ার এরকম না তুমি যদি বলো নাকি? হাউ, না এটা তো হ্যাঁ বুঝি নাই, হাউ আনপ্রিপেয়ার্ড উই আর, এটা বলতেছো? স্যার স্যার এটাই তো। সাবজেক্টের এটা কিভাবে আমরা কতটুকু, এটা কমপ্লেক্স করে ফেললাম। এই ভূমিকম্প আমাদেরকে আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কতটুকু অপ্রস্তুত। আমার কথা বলছো কিনা? স্যার তার সিম্পলটা এই লাইনের কমপ্লেক্স, শেষে তার ফুল স্টপ হবে না স্যার? ফুল স্টপ হবে। আমি বলে রাখি, দিজ আর্থকোয়েকস ওয়ান্স অ্যাগেইন শোন আস, অথবা ইন্ডিকেটেড, অথবা কিনা বললাম পয়েন্টেড আউট অথবা হাইলাইটেড হাউ আনপ্রিপেয়ার্ড উই আর, we অথবা অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ আওয়ার আনপ্রিপেয়ার্ডনেস, নাকি বলো? Yes sir. হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। অথবা তুমি যদি কিছু আনপ্রিপেয়ার্ডনেস মনে করতেছেন যে দ্যাট উই ডিডন্ট হ্যাভ এনি প্রিপারেশন ফর দিস, তাই না? এটার অর্থটা কি, মানে এই ভূমিকম্প আমাদের অপ্রস্তুত অবস্থাকে আরেকবার চোখে আঙ্গুল দিয়ে আরেকবার চোখে আঙ্গুল দেখে দেখা দিয়েছে যে আমরা প্রস্তুতি, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। নাই। এইভাবে বললে তো হয়। হ্যাঁ, এরপরে পরেরটা শোনো। শুক্রবারের শুক্রবারে 5.7 মাত্রার হুম ভূমিকম্পে হুম 10 জন মানুষের মৃত্যু এবং 6 মানুষের আহত হওয়ার ঘটনা শুধু হুম একটি প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার নয়, এর চেয়েও হুম বড় সমস্যা স্যার। তাহলে এটা নট অনলি বাট অলসো দিয়ে। হুম। হুম। তাহলে বলো এবারকার সাবজেক্ট কে? শুক্রবার স্যার এই যে আহত হওয়ার ঘটনা, আহত হওয়ার হুম ঘটনাটা হুম 30 সেকেন্ড চিন্তা করো, টোটালটা স্যার চিন্তা করো। শুক্রবার 5.10 জন মানুষের মৃত্যু এবং 6 শতাধিক ঘটনা, 6 ঘটনা শতাধিক পর্যন্ত মানুষের স্যার আহত হওয়ার পুরোটাই। ঘটনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়। তুমি আগে বলো বরং, আচ্ছা এটার দ্য সাবজেক্ট কারেক্ট ব্যাপার, ইনসিডেন্ট, তুমি বলো, একাধিক ভাবে আমরা করতে পারবো। দ্য ইনসিডেন্ট হুম মানে আহতের ইংরেজি বলি হ্যাঁ, কোনটা কোন শব্দটা ইংরেজি জানো না? মানে আমি হেল্প করি তোমাকে। স্যার, আহত ভুলে গেছে, আহত। মানে ইনজুর্ড। ও ইনজুর্ড, হ্যাঁ। এটা অনেক ভাবে অনুবাদটা করা যায় আমি দেখতেছি। তুমি আগে ঠান্ডা মাথায় চিন্তা করো অনুবাদটা কিভাবে করবা। শুক্রবারের ওই যে
এত দশমিক ভূমিকম্পে 10 জন মানুষ এবং হওয়ার ঘটনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়। পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পকে ইংলিশে আমরা কি বলি সেটা বলো। 5.7 scale in Richter scale. ম্যাগনিটিউড বলি না, ম্যাগনিটিউড, MAGNITUD, ম্যাগনিটিউড শব্দটা বলি না। ম্যাগনিটিউড শব্দটা পরিমাপের জন্য এখানে ম্যাগনিটিউড শব্দটা আমরা মানে আমার মানে ম্যাগনিটিউড বলে না নাকি বলো? আচ্ছা বলো, তুমি কিভাবে করছিলা বলো। তাহলে শুক্রবারের 5.7 মাত্রার, দাঁড়াও আমি একটু রুশাদরে নিয়ে আসতেছি, তোমরা একটু চিন্তা করো 1 মিনিটে, হ্যাঁ? এটা নিয়ে ভাই বা আমারে বলো। ওই বের করতে পারছিলা, বের করতে পারছো কিনা বলো। এনিওয়ান? ধরো 5.7 মাত্রার ভূমিকম্প, তাহলে আমরা যদি এরকম বলি, The earthquake হ্যাঁ বলো। of 5.7 magnitude. হুম হুম আমি করছিলাম এভাবে, death of 10 people and injured about 600 people for the earthquake of 5.7 magnitude. is not only a natural disaster. জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা কতভাবে এটা করতে পারি, ধরো যদি বলি যে তোমার দ্য 5.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক অন ফ্রাইডে, শুক্রবারের 5, দ্যাট কস্ট, খেয়াল করো, আমি যদি এইভাবে করি শুক্রবারের, এটা যদি কমপ্লেক্সে করি তাহলে কেমন হয় দেখো। তুমি যেটা বলছো, তোমার সাথে আমি বলি যে 5.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক অন ফ্রাইডে, জি স্যার। দ্যাট কস্ট কি বলো, যেটার কারণে কয়জন মৃত্যু হয়েছে বলো। 10 people. 10 deaths and over কত বলো, 600 600 injuries, স্যার। injuries, তাই না? is not জি স্যার। only a কি বলো ন্যাচারাল ডিজাস্টার, Natural ন্যাচারাল ক্যালামিটি disaster. বা ডিজাস্টার, ক্যালামিটি বলে না। জি স্যার। এরপরে ইট ইজ, কমা দিলাম, কমা দিয়ে দিলাম এখানে, ইট ইজ, এর চেয়েও বড় সমস্যা, এর চেয়ে বড় সমস্যা মানে কি, ইট ইজ Is ইভেন এ bigger মানে বিগার প্রবলেম। problem of যদি that. এরকম লিখি স্যার, ইট ইজ মোর দ্যান দ্যাট, এরকম যদি লিখি। হ্যাঁ হ্যাঁ, ইট ইজ মোর দ্যান দ্যাট, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে শর্ট করে। আচ্ছা, তুমি যদি বলো, একদম তুমি খেয়াল করে দেখো, আমি তো তোমার কমপ্লেক্সে একদম একটা স্ট্যান্ডার্ড ভার্সনে দেখাইলাম, আমার কথা শুনো। জি স্যার, সুন্দর, এটাই সুন্দর। আমি বললাম যে আমি মাথার চিন্তা মধ্যে দিচ্ছি যে ভূমিকম্প, এত দশমিক এত মাত্রার ভূমিকম্প, যার কারণে এতজন মানুষ মারা গেছে, এত ইয়েছে, এটি একটি কি নয় বলো। আমি বাক্যটার কমপ্লেক্সে রূপান্তর করে করছি, আমার কাছে ভালো লাগছে। তুমি যদি বলো যে এই আর্থকোয়েকের মধ্যে, এই ছোট্ট আর্থকোয়েকটির মধ্যে
দিস দিস আর্থকোয়েক, হ্যাঁ, খেয়াল করে দেখো। তুমি যদি 7 মাত্রা টাত্রা ইংলিশ নাও পারো, কস্ট এতজন মানুষ এতজন, হ্যাঁ, ইট ইজ নট অনলি এ ন্যাচারাল ডিজাস্টার। আমি খেয়াল যদি এরকম করি, এই ভূমিকম্পে এতজন লোক মারা গেছে, অথবা মোর দেন, তুমি যদি এবার বলো মোর দেন 10 পার্সন পার্সন 10 জন, 10 পার্সন ডাইড অ্যান্ড মোর দেন 700 পিপল ইনজুর্ড, ইয়েস অর নো বলো, ওয়ার ইনজুর্ড ইন দা কি বলো 5.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক লাস্ট ফ্রাইডে, ফুল স্টপ দিলা। ইট ইজ নট অনলি এ ন্যাচারাল ডিজাস্টার বাট অলসো ইট ইজ মোর দেন দ্যাট। খেয়াল করো, ইট ইজ বাট বাট অলসো, অথবা রেদার ইট ইজ এ কি বলো মানে বিগার প্রবলেম, ইট ইজ ইভেন বিগার প্রবলেম। আমি যদি 3 বাক্যে অনুবাদটা করি, খেয়াল করে দেখো, তোমরা যদি কেউ সাবজেক্ট খুঁজে না পাও, আমরা যদি এরকম করলাম যে এই ঘটনাটার মধ্যে কোন ঘটনায় বলো, আর্থকোয়েকের এতজন মানুষ মারা গেছেন, এত 10 পার্সনস ডাইড না ওয়ার ডাইড, ডাইড হবে না ওয়ার ডাইড হবে বলো? ডাইডই শুধু তো ডাইড হবে। হবে, ডাইড হবে, ওয়ার ডাইড হবে না। আর কিল দিলে জি দেখো স্যার। ওয়ার কিল, 10 people were killed and more than এত persons were injured in the কি বলো earthquake, এত ম্যাগনিটিউড, 5.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক লাস্ট ফ্রাইডে। এরপরে তুমি বলবা ইট ইজ নট অনলি কি বলো এ ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার, তুমি কমা দিলা, রেদার ইট ইজ মোর কি দেন বলো মোর দেন দ্যাট, মোর দেন অথবা দ্যাট। মোর দেন দ্যাট বললেও হবে, অথবা ইট ইজ বিগার, এর চেয়ে বড় সমস্যা, ইট ইজ মোর দেন দ্যাট বললেও চলবে। ইয়েস অর নো বলো? ইয়েস স্যার। এটা আমাদের, এরপর বাক্যটা কি বলছে, এটা আমাদের কি বলছে বলো, এটা আমাদের নগর পরিকল্পনা, অবকাঠামো নিরাপত্তা ও জনসচেতনতার জন্য ভয়াবহ ঘাটতি। তাহলে এর মানে কি, এই বাক্যের সাবজেক্ট কই? এটা এটা ভারত কি? ঘাটতি। ভার্ব নাই, ইটস আচ্ছা, হ্যাঁ, ভার্ব নেই স্যার। এই বাক্যের ইয়েস মধ্যে দিব। না, ভার্ব না থাকলেও এখানে ভার্বটা একটা ভার্ব আছে। ঘাটতি এটা কি হবে ভার? না, ঘাটতি তো ভার্ব না, ইট শর্টকামিং, ইজ। শর্টের তো ইয়েটা। আমি মনে করি যে এখানে তুমি চাইলে এটা আমাদের নগর পরিকল্পনা, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতার ভয়াবহ ঘাটতি তুমি যদি প্রকাশ করে এমন প্রকাশ। একটা দাও। প্রকাশ করে শব্দটা এখানে আনা যায় কিনা, হ্যাঁ বা না বলো? জি স্যার। হ্যাঁ দেয়। তাহলে ইট শোজ, ইট ল্যাকিংস, ইট রিভিলস। ইট এক্সপোজেস, হ্যাঁ, ভয়াবহ ইট ঘাটতি, এক্সপোজেস, তার মানে ইট এক্সপোজেস, কি এক্সপোজ করে বলো? এক্সপোজেস। এক্সট্রিম তাহলে ল্যাকিংস, তাহলে ইট এক্সপোজেস দ্য সিভিয়ার কি বলো সিভিয়ার ঘাটতি, ল্যাকিংস, লেকিংস বা লেকিং, অথবা শর্টকামিং, অথবা শর্টেজ, হ্যাঁ স্কেয়ারসিটি, এরকম deficiency, অফ কি বলো ইন আওয়ার কি বলো আরবান আরবান প্ল্যানিং, প্ল্যানিং, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, সেফটি সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক কনসাস। অ্যাওয়ারনেস ও কনসাসনেস, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও আমি আরেকটু ছোট করে দিলে আমি এদিকে দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি। হ্যাঁ, এবার দেখতেছি। এরপরের লাইনটা কি বলছে বলো, এরপর লাইনটা কি বলছে বলো? শুক্রবারের ভূমিকম্প যে হতাহত হয়েছে তা মূলত রেলিং ও দেয়াল ধসে ভবন থেকে লাফিয়ে পড়া আতঙ্ক কারণে হয়েছে। আবার বলো এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট কে? যে হতাহত হয়েছে।
হুম, না, সাবজেক্ট কি? হ্যাঁ, মানে হতাহত, হতাহত ইংলিশ কি? হ্যাঁ, হতাহতরে তুমি সাবজেক্ট দিতে, হ্যাঁ। হতাহতের কারণ কি? হতাহত ভূমিকম্প। হয়েছে, হতাহত ইংলিশ কি সেটা বলো, হতাহত ইংলিশ কি? তুমি তোমার কথাই ধরলাম, হতাহত। হতাহত শব্দের ইংরেজি কি বলতে পারবে কিনা? আমি বললে যখন কষ্ট লাগবে তোমার ভিতরে, হতাহত জীবনে শোনো নাই? ইনজিওর্ড। বিশেষ। না, হতাহত শব্দ মনে পারে না। ক্যাজুয়ালিটি নাম শুনছো কিনা? ক্যাজুয়ালিটি, জি স্যার। এই আজকে প্রথম শুনলা তাই না? না স্যার, শুনছি। বাসায় এসে দেখবে যে খুব কষ্ট হবে যে এই ধরনের শব্দ যখন তোমার ভিতরে আসবে না। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আহ হত হতাহত হয়েছে, তাহলে দ্য ক্যাজুয়ালিটিজ অকার্ড, হতাহত হয়েছে। খুব ভালো করে খেয়াল করে দেখো, সাবজেক্ট ভার্ব বোঝা খুব জরুরি বিষয়। হতাহত হয়েছে, ক্যাজুয়ালিটি হ্যাপেন্ড অকার্ড, কেন বলো? মেইনলি কি কি কারণে হয়েছিল বলো, কি কি কারণে হয়েছিল বলো? ডিউ টু, রেলিং ও আবার দেওয়াল। বলো, ডিউ টু এইগুলার কারণে হয়েছে। তাহলে ক্যাজুয়ালিটিজ হ্যাপেন্ড, ক্যাজুয়ালিটিজ অকার্ড ডিউ টু, এবার বলো কি কি কারণে, এবার বলো। রেলিং এবং দেয়াল ধসার কারণে। রেলিং এবং দেয়াল ধসে পড়া ইংলিশ কি? এই ধসা শব্দটা আমরা একদিন অনুবাদও করছিলাম। স্লাইড। হ্যাঁ, ধসে পড়া ইংলিশ কেউ জানো? স্লাইড। কোলাপসড, হ্যাঁ, এই যে আমরা একটা বলছিলাম না, 50 বছর আগে নির্মিত বাগানটি ধসে পড়েছে, কোলাপসড। তাহলে ডিউ টু কি বলো, কোলাপসড রেলিংস এন্ড ওয়ালস। রেলিং, আর রেলিং বানাতো রেলিং এ, আরে রেলিং বানান কি? রেলিং, আর এ আই এল আই এন জি না, রেলিং বানায়, রেলিং বানান কি? জি স্যার। আর এ রেলিং, আই এল আই এন জি। হ্যাঁ হ্যাঁ, রেলিংস এন্ড কি বলো? ওয়ালস। রেলিংস আর কি? ওয়ালস। এরপরে আরেকটা কি বলো, লাফাইয়া পড়া ইংলিশ কি বলো? লাফিং। জাম্পিং জাম্পিং। ফ্রম কি বলো? জাম্পিং। বিল্ডিংস। এন্ড আতঙ্ক, আতঙ্ক ইংলিশ কি? পেনিক, পেনিক না, কেওস, জি স্যার। পেনিক, এগুলোর কারণে। তাহলে আমরা যদি এগুলো করি, ক্যাজুয়ালিটিস হ্যাপেন্ড, ক্যাজুয়ালিটিস ওকার্ড অন, কত না, অন ফ্রাইডে, হ্যাঁ, অন ফ্রাইডে আর্থকোয়েক, তুমি যদি শুরুতে নিয়ে আসো অ্যাডভার্বটা, ক্যাজুয়ালিটিস হ্যাপেন্ড ডিউ টু কোলাপস অফ কি বলো? রেলিং এন্ড ওয়ালস। এরপরে কি? এরপর একটা কি না, জাম্পিং জাম্পিং ফ্রম ফ্রম বিল্ডিং। বিল্ডিং এন্ড কি বলো? প্যানিক, কেওটিক প্যানিক, কেওটিক প্যানিক বললেও সমস্যা নেই, কেওটিক প্যানিক, তাই না? অর্থাৎ, তাহলে লাস্ট কথা কি বলো? অর্থাৎ কম্পনের তীব্রতার চেয়ে প্রস্তুতির অভাবই বেশি প্রাণ নিয়েছে। এবার বলো সাবজেক্ট কে? সাবজেক্ট কে? দ্যাট মিনস, অর্থাৎ যদি আমি বলি দ্যাট মিনস বা ইন আদার ওয়ার্ডস হয়ে যাবে কম্পনের তীব্র, প্রস্তুতির অভাব। কম্পনের, তাহলে প্রস্তুতির অভাব। তাহলে ইয়া বলো, প্রস্তুতির অভাব ইংলিশ কি? ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস। ল্যাক অফ ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন, অথবা ল্যাক অফ কি বললাম, প্রিপারেশন, প্রিপেয়ার্ডনেস। প্রিপেয়ার্ডনেস, ল্যাক অফ প্রিপারেশন, ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস, অথবা ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন, অপর্যাপ্ত কিনা প্রস্তুতি, তাই না? এরপরে ভার্ব কি? ভার্ব কি? মানে কেড়েছে ইংলিশ কি? মানুষের প্রাণ করে, প্রাণ কেড়েছে, তুমি কি বলতে পারো এটারে?
স্ন্যাচ। মানে তুমি ঠিক আছে, স্নেচ তো মানে অপহরণ করে নিয়ে যাওয়া, স্নেচ দাও তারপর আমি মাইনে নেবো, সমস্যা নাই। মানে কস্ট ডেথস মানে মৃত্যুর কারণ হয়েছে, এই কথা বলা যায় কিনা বলো, জি স্যার। তাই না? জি স্যার। এরপরে কি বলো, দেন কি কিসের চেয়ে বলো, কিসের মানে কোন কম্পনের তীব্রতার চেয়ে, কম্পাঙ্কের তীব্রতার চেয়ে কম্পনের চেয়ে, ইন্টেন্স তাহলে কি বলো, কম্পনের তীব্রতা ইংলিশ কি বলো, ইন্টেন্সিটি অফ কি, ইন্টেন্সিটি অফ আর্থকোয়াক ইন্টেন্সিটি অফ দা কম্পন ইংলিশ কি, শকস শকস ফ্রিকোয়েন্সি। অথবা কোয়েক, কোয়েক মানে তো কম্পন, ভূমিকম্পে তো আর্থকোয়েক মানে তো কম্পন, তাই না? জি তাহলে স্যার। আমরা কথা বলতে পারি আম, উম, তাহলে ইন্টেন্সিটি অফ তাহলে সাবজেক্ট কারে ধরলা বললা, দ্যাট মিনস কি বলতে পারলাম, যে দ্য ল্যাক প্রস্তুতির অফ অভাব, প্রিপেয়ারনেস। হ্যাঁ, ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস, কস্ট, কি বলো, ডেথ। ডেথ, তাই না? কস্ট, ডেথ, ল্যাক অফ প্রিপেয়ার্ডনেস, কস্ট, ডেথ অফ মোর লাইফস, এরকম বলতে পারো। অথবা তুমি একটা কাজ করা যায় কিনা, আমরা শুধু অনেক মানুষ মারা গেছে এটা কথাটা যদি আর শুরুতে নিয়ে আসি, মোর লাইফস আর লস্ট, এই কথা যদি বলি, খেয়াল করে দেখো, অনেক প্রাণ, যদি মোর লাইফ এটা যদি আমরা সাবজেক্ট নেই, মোর লাইফস আর লস্ট, কি কারণে বলো, ডিউ টু ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন, নাকি বলো, ডিউ টু জি স্যার। ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন রেদার দেন কিনা ইন্টেন্সিটি অফ কি দ্য কোয়েক, এই কথা বললে ভালো লাগে না বলো? আমার তো এটাই মনে হয় যে মানে অধিক মানে অনেক মানুষ মারা গেছে, মোর লাইফস ওয়ার লস্ট বা মেনি পিপল ওয়ার ডাইড, বা এখানে অনেক অনেক মেনি পিপল তো না, মোর লাইফস ওয়ার লস্ট, মানে তুলনা যেহেতু বলছে আর কি, মোর লাইফস ওয়ার লস্ট, অনেক মানুষ অনেক প্রাণহানি হয়েছে, কিসের কারণে বলো, ডিউ টু কিসের কারণে বলো, কোনটার কারণে, ইনসাফিসিয়েন্ট প্রিপারেশন। হ্যাঁ, অথবা ল্যাক অফ প্রিপারেশন, প্রিপেয়ারনেস যেটা তুমি বললা, দেন কোনটার চেয়ে বলো, দ্য ইন্টেন্সিটি অফ কোয়াকস। আর্থকোয়েক, ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক, তাই না? ভূমিকম্পের তীব্রতার চেয়ে ইয়েটা হয়েছে। তাহলে আমি তোমারে বলবো, যদি সামনে ইনশাল্লাহ সময় পাও, এই এগুলার যদি আমি রেগুলার ইয়ে করি, খেয়াল করে দেখো এখানে আমরা যে এই শব্দগুলো মোটামুটি বললাম, বাংলা প্রথমবার প্রশ্ন কিন্তু মাথায় কাজ করে না যে এগুলো ইংলিশ বলে ফেলতে পারবো, কিন্তু বলো তো সত্যি করে বলো, একটা শব্দ কি আমরা ডিকশনারিতে দেখা লাগছে? স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু ধর ম্যাগনিটিউড শব্দটা, ধরো ক্যাজুয়ালিটি শব্দটা, আমি নিজে তো হারাই গেছিলাম, ক্যাজুয়ালিটিস মনে পড়ছে? তো এগুলো তুমি দেখবে যে কলোকিয়াল, তোমার ন্যাচারালি এগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, ডান। এরপর ডেইলি স্টার একটা, চলো ডেইলি স্টারে আমরা দেখি কি আছে। ডেইলি স্টার, ডেইলি স্টার এডিটোরিয়াল, তাই না? স্ক্রিন শেয়ার করলাম। নাম কি, ইজ আওয়ার সিটি ওয়েটিং টু কোলাপস, এটাই তো নাকি প্রথম এটা ছিল, এটা না? তাহলে বলো, ইজ আওয়ার সিটি ওয়েটিং টু কোলাপস মানে কি? ইজ আওয়ার সিটি ওয়েটিং আমাদের কোলাপস মানে শহর কি? ধসে পড়ার অপেক্ষায়। হ্যাঁ তাও হয়, আমাদের শহর কি দেশে বড় অপেক্ষায়, রাজধানী কি মানে সিটি মানে কি?
রাজধানী রাজধানী কি ধসে পড়ার অপেক্ষায়? এরকম সিটি মানে কি জানো তো? সিটি মানে শিরোনামে যখন সিটি লেখা হয় তখন রাজধানী হবে। রাজধানী কি ধসে পড়ার অপেক্ষায়? আফটার ফ্রাইডেজ আর্থকোয়েক অথরিটিজ মাস্ট স্টার্ট আর্জেন্ট প্রিপারেশন। শুক্রবারের আহ, ভূমিকম্পের ফলে। পর মানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তাই না? ওকে, পরে শোনো আগে করো। The enemy is no longer at the হুম, gates. It হুম, is already on our doorstep. হুম, It is now anyone's guess when it will finally breach the door. হুম, In the wake of Friday's 5.7 magnitude earthquake, a হুম, terrifying question has emerged. Is the হুম, capital built to stand or merely waiting to collapse? হুম, The answer was grimly illustrated in the chaotic warrants of Old হুম, Dhaka. There, a হুম, railing collapsed, killing 3 people and raising the total death toll হুম, to 10. হুম। ওকে, পরে পরে। The proximity of the earthquake changes the calculus of survival. হুম, With an epicenter in Madhobdi, a more 13 kilometers from Dhaka, the হুম, geological threat is no longer distant. It হুম, was shallow, releasing its energy close to the surface. হুম, Such tremors wreak particular havoc on হুম, mid-rise structures, the 4 to 8 story residential buildings that make up most of Dhaka's urban sprawl, ওকে, ওকে, according to প্রথম লাইনের অর্থ বলো, experts. প্রথম লাইনের অর্থ বলো, প্রথম লাইনের অর্থ বলো। হ্যাঁ, বিপদ স্যার, বিপদ দূরে নয়, এরকম কিছু। বিপদ দূরে নয়, এটা আমাদের দরজার কাছাকাছি। তোমরা আছো, কথা শুনতেছো কিনা? স্যার, এই আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, হ্যাঁ। শোনা যাচ্ছে। এই দুশো একটু নিয়ে আসছে, দুশো আমার কোলে থাকুক, এখন তোমরা আগে ইয়ে করো। হ্যাঁ, ওকে, বলো। দ্য এনিমি ইজ নো লঙ্গার এট দ্য গেটস, ইট ইজ অলরেডি অন আওয়ার ডোর স্টেপ। অর্থ কি করছো? মুখে মুখে বলে ফেলো। বিপদ এখন আর দূরে নয়, এটি দরজায় কড়া নাড়ছে। এটি চমৎকার, এখন দরজায় কড়া নাড়ছে। চমৎকার, তাই না? বিপদ এখন আর প্রধান ফটকের সামনে নেই, এখন আমাদের দরজার সামনে দরজা করা নাড়ছে, তাই না? জি স্যার।
অবশেষে এটি আঘাত করার অবশ্যই আঘাত করার আগে কেউ কল্পনা করতে পারেনি বা কেউ অনুমান করতে পারেনি। সরি সরি, আমি শুনতে পারিনি। হ্যাঁ বলো, অর্থ কি লিখছো? অবশেষে আঘাত করার আগে এটি কেউ অনুমান করতে পারেনি। ইট ইজ নাও এনিওয়ানস, দ্বিতীয় বাক্যটা তো ইট ইজ নাও এনিওয়ানস গ্যাস হোয়েন ইট উইল ফাইনালি ব্রিচ দ্য ডোর। তারপর বল মানে কি? ইট ইজ নাও এনিওয়ান হোয়েন ইট উইল ফাইনালি ব্রিচ দ্য ডোর মানে এবার মানে কি? উম, আহ, হ্যাঁ বলো, এর অর্থ কি করছো? তো আমার হেল্প করো না, মুখে মুখে হেল্প করো। এটি আহ, উম, আঘাত করা আঘাত করার করবে এটিকে অনুমান করতে পারেনি। সবাই এখন অনুমান করছে কখন এটি আঘাত হানবে অথবা আঘাত হানতে পারে। সকলেই একটি অনুমান করছে অচিরেই এটি আঘাত হানবে। সরি, আমি মিউট ছিলাম। শত্রু এখন অনেক দূরে নেই, দরজায় কড়া নাড়ছে। ইট ইজ নাও এনিওয়ানস গ্যাস হোয়েন ইট উইল ফাইনালি, এখন শুধু অপেক্ষার পালা কখন এটি দরজা ভাঙে। বিষয়টা এমন কিনা? হ্যাঁ বানা বলো। জি স্যার। মানে আমি ব্রেন স্ট্রেস এত চিন্তা করার দরকার নেই, যদি তুমি এই কথাটা এরকম দাঁড়ায় কিনা এতটুকু, যে শত্রু এখন, তুমি যেটা বলছিলে শত্রু এখন অনেক দূরে নেই, আমাদের দরজার সামনে কড়া নাড়ছে। অর্থাৎ শত্রু এখন, আমি যদি, তুমি অনেক দূরে বলছো কিন্তু আমি দ্য গেট পর্যন্ত ফটকের সামনে, শত্রু এখন ফটকের সামনে নেই, আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। হ্যাঁ, এখন শুধু অপেক্ষার পালা, অনুমান করার পালা অথবা অপেক্ষার পালা যে এটা কখন দরজা ভাঙে। বিষয়টা এরকম না? জি স্যার। তাই না? এরপরে ইন দ্য আর্থকোয়েক, এবার বলো ইন দ্য আর্থকোয়েক, এই লাইনটার অর্থ বলো, চিন্তা করে বলো, একদম পুরা মানে নিজের মতো করে ভাবো। ওই যে ম্যাগনিটিউড সূত্রটা পাওয়া গেছে, দেখছো? In the wake of Friday's 5.7 magnitude earthquake, a terrifying question has emerged. Is the capital built to stand or merely waiting to collapse? বলো বলো, সুন্দর করে, এটা চমৎকার অর্থ করা যাবে। কি করছো বলো? শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের পর একটি গুরুত্বপূর্ণ আহ, প্রশ্ন উঠেছে যে আমাদের হুম রাজধানী হুম হুম দাঁড়িয়ে থাকবে নাকি ধসে যাবে, নাকি ধসার অপেক্ষায়। থ্যাংক ইউ সো মাচ। মানে তাহলে বলতে পারি শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের পর একটা উম একটা কি বলো, কি প্রশ্ন, কি প্রশ্ন বলছিলে তুমি? গুরুত্বপূর্ণ, একটা ভয়ঙ্কর প্রশ্ন, একটা ভয়ঙ্কর প্রশ্ন দিতে পারো, সমস্যা নেই। ভয়ঙ্কর। একটা ভয়ঙ্কর প্রশ্ন সামনে এসেছে বা ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক শব্দটা ব্যবহার করা যায় এখানে, ঘুরপাক খাচ্ছে, তাই না বলো? জি স্যার। ইজ দ্য ক্যাপিটাল বিল টু স্ট্যান্ড, আমাদের আমাদের রাজধানী, ক্যাপিটাল মানে রাজধানী রাজধানী, আমাদের রাজধানী কি টিকে থাকবে নাকি নাকি শুধু ধ্বংস হওয়ার ধসার। অপেক্ষায় আছে, নাকি ধসে পড়ার অপেক্ষায় আছে?
তাহলে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পের পর একটি ভয়ঙ্কর প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। আমাদের রাজধানী কি টিকে থাকবে নাকি ধ্বংস হওয়ার অপেক্ষায় আছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। পরের লাইনটা বলো। মানে পরের লাইনটা পড়ো, তাহলে বুঝতে পারবা। অনেক কিছু আমরা তার অর্থ জানি না, ধরো অর্থ The জানতে পারবো না। answer was grimly illustrated হুম, in the chaotic warrens of হুম, old Dhaka. মানে কি? পুরান ঢাকার দিকে তাকালে উত্তরটি আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তোমারে কি দিয়ে পরিষ্কার, তোমার কতভাবে ধন্যবাদ দিতে পারি। আমরা যেন ওই যে কেওটিক সুন্দর। ওয়ারেন্ট অফ ওল্ড ঢাকা, মানে আমি তো দেখতেছি পুরান ঢাকার দিকে, পুরান ঢাকার এই যে চিপা গলির দিকে তাকালে, তাই না, Yes, এর sir. উত্তর স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টা এরকম কিনা বলো? মানে দা জি আনসার স্যার, ওয়াজ, মানে সুন্দর। এই প্রশ্ন সে যে প্রশ্ন করলো যে ঢাকা শহর কি টিকে থাকবে নাকি ইয়ে করবে, বললো যে পুরাতন ঢাকার ওই যে দা আনসার ওয়াজ গ্রিমলি ইলাস্ট্রেটেড, মানে একদম পুরা বিকশিত হয়েছে। উদাহরণটা দেখা গেছে, এই আনসারের উদাহরণ সহ আমরা প্রমাণ পাইছি। ইন দ্য কেওটিক ওয়ারেন্স অফ ওল্ড ঢাকা, পুরাতন ঢাকার এই যে কি বলো, এই যে বিশৃঙ্খলা, তাই না, মানে বা কেওটিক ওয়ারেন্ট বলতে, কেওটিক বলতে কি, মানে আমি এরকম মানে এত কথা না বইলা আম, আম, যে পুরাতন ঢাকার অলিগলি গুলোর দিকে তাকালেই আমরা কি বলো আম, এই প্রশ্নের এক প্রশ্নের জবাব খুঁজে পাই, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে বলো। সেখানে রেলিং ধসে তিনজন There a railing collapsed, killing 3 people and raising the total death to 10. সেখানে রেলিং ধসে তিনজন মানুষ মারা গেছে, আর সহ মোট 10 জন মারা গেছে। তাহলে আমি বলি, সেখানে একটি রেলিং দশে মোট তিনজনের মৃত্যু হয়, ফলে মৃতের সংখ্যা 10 গিয়ে দাঁড়ায়, তাই না? সেখানে একটি রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়, দাঁড়ি, ফলে মৃতের সংখ্যা 10 গিয়ে দাঁড়ায়। ইয়েস অর নো? পরের লাইনটা পড়ো। পরের লাইনটা পড়ো। The proximity of the earthquake changes the calculus of survival. চিন্তা করো, অর্থ করো, বাকিরা একটু হেল্প করো, চিন্তা করো অর্থটা কি হতে পারে, মুখে নিয়ে আসো। হ্যাঁ, আমার একটু help ভূমিকম্পের করো। জটিলতা জীবন যাপনে পরিবর্তন আনতে পারে। দ্য প্রক্সিমিটি মানে কি বল? নৈকট্য। নৈকট্য, হ্যাঁ। তাহলে ভূমিকম্পের এই নৈকট্য চেঞ্জেস দ্য ক্যালকুলাস অফ সার্ভাইভাল, আমাদের কি বলো, টিকে থাকার হিসাব নিকাশি, তাই না? জি স্যার। হিসাব নিকাশে পরিবর্তন পাল্টে দেয়, তাই না? পাল্টে দেয়। মানে তাহলে ভূমিকম্পের এত কাছাকাছি থাকার কারণে আমাদের বেঁচে থাকার হিসাব নিকাশে পাল্টে গেছে, এরকম বিষয়টা। ভূমিকম্পের এই এত কাছাকাছি, ভূমিকম্পের এই নৈকট্য মানে ভূমিকম্পের এত কাছে অবস্থান আমাদের বেঁচে থাকার সম্ভাবনার হিসাবই পাল্টে দিয়েছে, এরকম বলা যায় কিনা বলো? মানে আমরা আর ভূমিকম্প খুব দূরে নাই, বেশি দূরে, প্রতিবেশী। ভূমিকম্প আমরা প্রতিবেশী, তাই না? মাটির নিচে আছে, আমাদের কাছাকাছি আছে। তাহলে ভূমিকম্পের এত কাছাকাছি অবস্থান
আমাদের বেঁচে থাকা বা টিকে থাকার হিসাব কি করছে বলো? সম্ভাবনাকেই পাল্টে দিচ্ছে, তাই না? পাল্টে দিচ্ছে। মনে রাখবা যে এখানে তো একটা ভূমিকম্প হইলে ঢাকা শহর সাফ হয়ে যাবে। সাফ হবে কেমনে? উদ্ধারের কারণে মানুষ যে চাপা পড়ে মাসের পর ওই যে ইয়ার মতো আর কি, গাজার মতো অবস্থা হবে। মানে আর এরকম বাংলাদেশের এরকম প্রতিবেশী নয় যে মানে বড় বড় উদ্ধার যন্ত্র নিয়ে বাংলাদেশ থেকে উদ্ধার করে ফেলবে বিল্ডিং ভাঙিয়া। এটাও তো তার টেকনিক কাজ না, তাই না? তারপরে বলো, এরপরে কাইন্ডলি একটু পরের লাইনটা পড়ো। সরি, আমার কথা শুনতেছো? পরের লাইনটা পড়ো, পরের লাইনটা। With an epicenter in Madhobdi, a mere 13 kilometers from Dhaka, the geological threat is no longer distant. হুম। It উইথ was এন shallow. এপিসেন্টার ইন মাধুদ্দি মানে কি বলো? ভূমিকম্পের উৎপত্তি। উইথ এন এপিসেন্টার ইন মাধুদ্দি, হ্যাঁ হ্যাঁ, মানে উৎপত্তি ধরে নিতে পারো বা উপকেন্দ্র, যাক সমস্যা নাই। হ্যাঁ, এ মেয়ার তাহলে ঢাকা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আহ, তাহলে কি আমরা বলতে পারি এই ভূমিকম্পের উৎপত্তি ঢাকা থেকে মাত্র 10 13 কিলোমিটার দূরে মাধবদীতে, তাই না? জি স্যার। দ্য জিওলজিক্যাল থ্রেট ইজ নো লঙ্গার। ফলে জিওলজিক্যাল থ্রেট মানে কি? ভূতাত্ত্বিক হুমকি। ভূতাত্ত্বিক হুমকি, তাই না? জি। এখন আর দূরের কিছু নয়, কারণ আমাদের ঢাকার কাছে এটার উৎপত্তি পাওয়া গেছে। মাত্র 13 কিলোমিটার দূরে। তাহলে ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে মাধবদীতে কি বলো, এটার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। অতএব ভূতাত্ত্বিক হুমকি এখন আর খুব কি বলো দূরের কিছু নয়। কি জন্য? জি স্যার। পরের লাইনটা। It was shallow, releasing its energy close to the surface. আবার বলো, ইট ওয়াজ It was shallow, releasing its energy close to the surface. হ্যাঁ, মানে তাহলে ইট ওয়াজ শ্যালো মানে কি? মানে ইট ওয়াজ শ্যালো, শ্যালো মানে কি? ভূমিকম্পটা কি ছিল? মানে হালকা ছিল না, মানে কেন্দ্রীয় না না, শ্যালো মানে হালকা এরকম, মানে ভাষা ভাষা এরকম ছিল না। শ্যালো মানে এটা ছিল ধরো কি বলতে পারো, কেন্দ্রীভূত ছিল স্যার। না না, শ্যালো মানে মানে ধরো অগভীর ভূমিকম্প বলতে পারো, অথবা এটা খুব ভারী কিছু ছিল না। ইট ওয়াজ শ্যালো। মাঝারি টাইপসের। মানে মানে ভূমিকম্পটা কি খুব মানে গভীর ভূমিকম্প, মানে এটা অনেক মাটির খুব গভীরে উৎপত্তি ছিল নাকি? অগভীর কেন্দ্রে। হ্যাঁ, অগভীর কেন্দ্রে, মানে ভূমিকম্পটা খুব মানে অগভীর ছিল আর কি, কথাটা বললে চলে। মানে এটা খুব মাঝারি আকৃতির ভূমিকম্প, বা এটার মানে উৎপত্তি স্থল খুব গভীরে ছিল না, নাকি বলো? এটা তো বলছিল না ইয়াতে, মানে খুব গভীরে তো ছিল না, থাকলে তো শেষ হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। তো এটা ছিল অগভীর ভূমিকম্প, একটু দিয়ে রাখো, ঠিক আছে? মানে ভূমিকম্পের মানে ভূমির খুব কাছাকাছি থেকে এটার উৎপত্তি হয়েছিল। রিলিজিং ইটস এনার্জি ক্লোজ টু দ্য সারফেস, মানে ভূমিকম্পটার উৎপত্তি কি মাটির খুব গভীরে ছিল নাকি একদম সারফেস, মানে মাটির উপরিভাগ থেকে ছিল, সেটা বলো। উপরিভাগ থেকে। হ্যাঁ, ঠিক আছে। নিচ থেকে হলে তো তুরস্ক হয়ে যেত। তারপরে Such tremors wreak particular havoc on mid-rise structure, the 4 to 8 story residential buildings that
make up most of Dhaka's urban sprawl according to experts. হুম, আচ্ছা, তাহলে এই ধরনের সাস ট্রেমরস, এই ধরনের ইয়াতে রেক পার্টিকুলার হ্যাভক অন মিড রাইজ স্ট্রাকচারস, এ ধরনের ভূমিকম্প কি করে বলো? আমি বলি এই সাস ট্রেমরস রেক পার্টিকুলার, তাহলে রেক এই বাক্যের ভার্ব কে বলো? Rack Hey, এটা রেক, রেক মানে কি বলো তো? ড্যামেজ, ড্যামেজ, তাই না? ধ্বংস। ক্ষতি করে। এই destroy. ধরনের, এই ধরনের ভূমিকম্পগুলো, এই ধরনের কম্পনগুলো particular havoc on mid-rise structures, the 4 to 8 story residential buildings. আর এই ধরনের ভূমিকম্পগুলো কাকে বেশি ক্ষতি করে সেটা বলো? মিড রেঞ্জ স্ট্রাকচার, 4 থেকে 8 মানে তলা বিশিষ্ট আবাসিক হ্যাঁ, এলাকা। মধ্য উচ্চতার, মধ্য উচ্চতার বলতে কত? তোমার ধরো 4 থেকে 8 তলা ভবন, ভবনগুলো 4 থেকে 8 তলা আবাসিক ভবনগুলো কি মানে বেশি মানে মাঝারি উচ্চতার ভবনগুলোকেই, বিশেষত 4 থেকে 8 তলার বিশিষ্ট বিশিষ্ট ভবনগুলো কি বেশি ক্ষতিগ্রস্ত করে। আর এই ধরনের ভবনের সংখ্যাই ঢাকা শহরে বেশি, নাকি বলো? জি স্যার। তাই না? এই যে দ্যাট মেক আপ মোস্ট অফ ঢাকাজ আরবান স্প্রল অ্যাকর্ডিং টু এক্সপার্ট। তাহলে বিশেষজ্ঞদের মতে, এই লাইনটার অর্থ কিরকম বলতে পারি? বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভূমিকম্পেও মাঝারি আকৃতির ভবন, বিশেষত 4 থেকে 8 তলা ভবনকেই বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে, বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে রেক। আর এ ধরনের কি বলো ভবনের সংখ্যা, ঢাকা শহরে এই ধরনের ভবনের সংখ্যাই সবচেয়ে বেশি। আমি কি ঠিক আছে কিনা সেটা বলো? জি স্যার। জি স্যার। তুমি লাইতে আরেক কোশ্চেন, এক্সপার্টস অ্যাকর্ডিং টু এক্সপার্ট, এই কথাটা আমি কোথায় নেব? অ্যাকর্ডিং টু এক্সপার্ট আমি কোথায় নেব সেটা বলো, শুরুতে নিয়ে আসবো। ইয়েস অর নো বলো। জি স্যার। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভূমিকম্প এই মাঝারি আকৃতির ভবন স্থাপনা, বিশেষত 4 থেকে 8 তলা বিশিষ্ট আবাসিক ভবনগুলোকেই বেশি কি করে বলো, র্যাক ক্ষতিগ্রস্ত করে থাকে। পার্টিকুলার হ্যাভকের দিকে তুমি তাকানোর দরকার নেই। আর এই ধরনের সংখ্যাই দ্যাট মেক আপ মোস্ট অফ দা কি বলো ঢাকাজ আরবান স্প্রল। আর এই ধরনের ভবনের সংখ্যাই ঢাকায় কি বলো, এই ধরনের আবাসিক ভবনের সংখ্যাই ঢাকায় সবচেয়ে বেশি। কারণ ঢাকায় বিল্ডিং এ তো সব 4 থেকে 8 তলা, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে পরের লাইন বলো। পরে শোনো These লাস্ট। buildings often constructed on field wetlands with scant regard to engineering codes are potential coffins. মানে চিন্তা করে বলো, এটা আমি অনেক শব্দ বুঝতেছি না। দিস বিল্ডিংস ওপেন কনস্ট্রাকশন অন ফিল্ড ওয়েটল্যান্ডস, এটার অর্থ কি হবে? অন ফিল্ড ওয়েটল্যান্ডস উইথ জলাভূমি স্ক্যান্ট ভরা। শব্দের, জলাভূমি ভরাট। স্ক্যান্ট শব্দের অর্থ কি? সিএনটি দেখো তো। রিগার্ড ফর ইঞ্জিনিয়ারিং কোর্স আর পটেনশিয়াল কফিন্স। আচ্ছা বুঝছি। মানে পটেনশিয়াল কফিন মানে হলো মৃত্যু ফাঁদ। কফিন মানে ফাঁদ, মানে কফিন বলে না, কফিন আমরা বলি। এই এটা ধরনের মানে এই মানে এই ধরনের আমার এত, বিল্ডিংগুলো আমি হচ্ছে অনেক শব্দের মরণ অর্থ ফাঁদ। আমার অর্থ অ্যাকচুয়ালি আমার বেশ কয়েকটা শব্দের অর্থ জানা নেই। এখন আমারে বলো এখানে এই বাক্যের সাবজেক্ট কে আর ভার্ব কে? These These buildings buildings are potential coffins. এই তো একটু বুঝছি। তাহলে এই বিল্ডিং গুলো মরণ ফাঁদ, এইটা আমি মানে মূল বিষয় কবজা করছি। বুঝছো কিনা বিষয়টা? এখন বলো এই বিল্ডিং গুলো হচ্ছে মরণ ফাঁদ, কারণ এগুলো বেশিরভাগ আগে জলাভূমি ভরাট আমার সাথে করে। তুমি একমত কিনা? আমি দিস বিল্ডিংস আর পটেনশিয়াল কফিনস, এগুলা পুরা কফিনের মধ্যে আছি এখন আমরা, সরাসরি মেটাফর ব্যবহার করছে। দিস বিল্ডিংস আর পটেনশিয়াল কফিনস, তুমি কি আমার সাথে ঠিক আছে? এই বা কত আমি মূল কথা ধরে ফেলছি। এখন বিল্ডিং এর একটা পরিচয় দিছে, ওপেন কনস্ট্রাকশন অন ফিল্ড। ও পাইছি ওয়েটল্যান্ডস তো বুঝছি, আরে জলাভূমি।
আর ওই যে করে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওয়েটল্যান্ড মাথায় কাজ করে নাই। উইথ স্ক্যান শব্দের অর্থ কি? রিগার্ড ফর ইঞ্জিনিয়ারিং কোর্স, মানে ইঞ্জিনিয়ারিং কোড টোড নামাই না। নামাই না স্ক্যান স্যার, শব্দ, আমি স্ক্যান শব্দ জানি না, অর্থ বাদ দাও। মানে কোন মানে ইঞ্জিনিয়ারিং কোড মানে কি? মানে ইঞ্জিনিয়ারিং কোড বাংলা অর্থ কি? মানে ইঞ্জিনিয়ারিং কোড মানে ইঞ্জিনিয়ারিং নিয়ম কানুন। কোডের তোয়াক্ক না করে, মানে অর্থাৎ আরে নিয়ম নীতির তোয়াক্কা না করে। হ্যাঁ, জলাভূমিতে নির্মিত, জলাভূমির উপর নির্মিত এসব ভবন, এসব ভবন মৃত্যুফাদ এই কথাটা এরকম। দেখো তো, আমি ওর জন্য দৃষ্টি মনোযোগ দিতে পারছি এসব না। ভবন আমাদের জন্য এখন মৃত্যুফাদে পরিণত হয়েছে। মৃত্যুফাদ, খেয়াল করে দেখো প্লিজ। আমি বলতে চাচ্ছি খেয়াল করে দেখো, তুমি আমার দুর্বলতাটাকে চেক করে দেখো। দিস বিল্ডিংস ওপেন কনস্ট্রাক্টেড অন ফিল্ড ওয়েটল্যান্ডস। আমি এই দেখো দ্বিতীয়বার আরো ভালো বুঝতেছি। ফিল্ড ওয়েটল্যান্ডস মানে বুঝতেছে এখানে মানে ওই যে জলাভূমি ভরাট কইরা। উইথ স্ক্যান্ট মানে কি শব্দ? স্ক্যান শব্দ তাহলে পাওয়া বুঝলাম না। স্ক্যান্ট মানে কি? স্ক্যান্ট বাদ দাও, স্ক্যান্ট জানি না। রিগার্ড ফর ইঞ্জিনিয়ারিং কোর্স মানে যেটাতে কোনো বিবেচনা নেওয়া হয় না, কি বলো? ইঞ্জিনিয়ারিং মানদণ্ড মানে নীতিমালার, আমি ইঞ্জিনিয়ারিং কোর্স যদি নীতিমালা বলি তাও হয়। নীতিমালার তোয়াক্কা না করে, ঠিক আছে কিনা? এরপরে জলাভূমি ভরাট করে নির্মিত এসব বিল্ডিং, ঠিক আছে কিনা? এসব বিল্ডিং এখন বরাবরই মরণ ফাঁদ। ও দারুণ তো, ভালোই তো অনুবাদ করছি, দেখছো? আমারটা হয়েছে। স্যার মানে খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং কোড যদি আমি এরকম বলে নেই, নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাভূমি ভরাট করে এসব নির্মিত এসব বিল্ডিং এখন বরাবরই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্লিজ টেক এ মেসেজ, তুমি মেসেজটা নেওয়ার চেষ্টা করো। আমি বাক্যটা পড়ার সময় দ্য বিল্ডিংস ওপেন কনস্ট্রাক্টেড অন, তোমরা কিন্তু আমার মতো হয়তো ওয়েটল্যান্ডস উইথ স্ক্যান্ট এগুলো দ্বারা কিন্তু একটু বিভ্রান্ত হয়েছিলা, হ্যাঁ বা না বলো? জি স্যার। তাহলে কিন্তু যখন আমি বিভ্রান্ত হয়েছি, কারণ আমার একটা শব্দ জানা নাই, বলে আমি নিয়ে নিছি দিস বিল্ডিংস আর এগুলো মরণ ফাঁদ। দেখো, বাস্তব জ্ঞান যদি থাকে, একটা প্যাসেজের উপরে যদি তোমার মোটামুটি ধারণা থাকে, তুমি কিন্তু অর্থ তৈরিতে আরো সহজ হয়, তাই না? জি স্যার। পরের লাইনটা বলো। হ্যাঁ, Historical trends suggest that 7.0 magnitude earthquakes recur in this region every century, and it has been over 100 years since the last one. ওরে বাবা। হ্যাঁ, এবার হিস্টোরিক্যাল ট্রেন্ড সাজেস্ট মানে কি? ইতিহাস থেকে পাওয়া যায় যে, অথবা ইতিহাস ঘাটলে দেখা যায়, ইতিহাস ঘাটলে দেখা যায়, তাই না? অথবা ঐতিহাসিক তথ্য থেকে দেখা যায়। কি বলো? 7.0 magnitude earthquakes recur in this region every century. তাহলে প্রতি শতকে একবার এই অঞ্চলে প্রতি শতকে একবার 7.0 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, নাকি? জি স্যার। জি স্যার। It has been over 100 years since the last one. এবং সর্বশেষ ভূমিকম্পটা কবে হয়েছিল বলো? 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে গেছে। শেষটা হয়েছে যে এটা 100 বছর পার হয়েছে। হ্যাঁ, তাহলে একটা ভূমিকম্প অত্যাসন্ন। ঠিক আছে। তারপরে কি বলো? As a Buet professor has suggested, the geological clock is ticking. মানে কি? As a Buet professor has suggested, হ্যাঁ, the geological clock is ticking মানে কি? টিক করছে। আবার পুনরাবৃত্তি হয়েছে। মানে বুয়েট, যেমন একজন বুয়েটের দিকে সতর্ক করেছিলেন, the geological clock is ticking মানে কি? টিকিং মানে এই জিওলজিক্যাল ক্লক মানে কি বলো বাংলায়? ভূতাত্ত্বিক ঘড়ি ইজ টিকিং, টিক করছে। এছাড়া টিকিং অর্থ কি বলো?
ভূত মানে টিকিং মানে কি? টিকিং বলতে কি বোঝায়? তোর একজন মানে প্রফেসর অফ বুয়েটের একজন প্রফেসর যেমনটা সতর্ক করেছিলেন যে উম, ভূতাত্ত্বিক ঘড়ি। এটা কি ভূতাত্ত্বিক বোমা বা এই ধরনের কিছু হতে পারে? না 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 না, এটা হলো ভূমিকম্পের টাইমটা আগাচ্ছে, মানে ভূতাত্ত্বিক এরকম বলতে পারো। ভূতাত্ত্বিক ঘড়ির কাঁটা মানে টিকটিক করে, আর সামনে ঘড়ির কাঁটা টিকটিক করলে কি হয় বলো? সামনে আগায়। আর টাইমার থাকলে টিক টিক করে স্যার। ঘন্টা বেজে গেছে স্যার। ঘন্টা বাজতেছে মানে এগুচ্ছে, এরকম কিছু হতে পারে যে ভূতাত্ত্বিক ঘড়ির কাঁটা ক্রমশ এগুচ্ছে, মানে ওই যে ভূমিকম্পের দিকে আগাইতেছে আর কি। যেহেতু এর আগের লাইনে বলছে না প্রতি 100 বছর পর পর এটা এরকমটা হয়। হ্যাঁ, এরকম ওকে, না বলে বলা হবে না, মানে 7 মাত্রার একটি ভূমিকম্প আবার আঘাত হানতে যাচ্ছে। কিছু বাদ দাও বাদ দাও বন্ধুরা, যে একজন এ, তুমি যদি ধরো এরকম ধরো নাও পারো যে একজন বুয়েটের প্রফেসর এই ব্যাপারে ইতিমধ্যে সতর্ক করেছেন, বইলা সামনে যাও। কথা বলছো বিষয়টা জি স্যার। একটু বুঝুন। বুয়েটের একজন অধ্যাপক এই ব্যাপারে ইতিমধ্যে কি করেছে বলো? সতর্ক সতর্ক মানে সতর্ক করেছেন। কথা বলে সামনে যাও, মানে জিওগুলোকে ক্লক স্টিকিং মানে এটা হলো ভূতাত্ত্বিক ঘড়ির কাঁটা অগ্রসর হচ্ছে, এরকম কিছু হয়। কিন্তু তুমি চাইলে যদি ঝামেলা মনে করো, একটা আইডিয়া অনুমতি দিয়ে সামনে যাও, তারপরে লাস্ট। A major rupture now could flatten a third of Dhaka city and kill thousands of people. হুম, মানে কি? র্যাপচার মানে কি? সংঘটিত হয়। হুম, ফ্ল্যাটেন এ থার্ড, ফ্ল্যাটেন মানে কি? যদি একটা ভূমিকম্প হয়, এ মেজর ধস র্যাপচার, র্যাপচার মানে হলো এই ধরনের ধরো ঢাকা ভূমিকম্প শহরের হুম 3 ভাগ could flatten a third of Dhaka city and মানে এই মানে তুমি এই মেজর র্যাপচার মানে তুমি তো বুঝো র্যাপচার অর্থ তো জানা লাগে না। একটা বড় ধরনের ভূমিকম্প হইলে কোড কি করতে পারে বলো? কোড ফ্ল্যাটেন এ থার্ড অফ ঢাকা সিটি, ঢাকা সিটির 1/3 সমতল করে ফেলবে, মরুভূমি বানায় ফেলবে, এন্ড হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ মানে মৃত্যু হবে, প্রাণহানি করতে পারে। তাহলে এই ধরনের কি বলে মেজর একটা বড় ভূমিকম্প হলে মানে কত মাত্রায় বলো? 7 মাত্রার এ ধরনের একটা বড় ভূমিকম্প হলে ঢাকা শহরের 1/3 সমতল হয়ে যেতে পারে, তাই না? এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি যে কাজটা করব সেটা হলো উম, যদি ইয়া থাকে আহ, দেখা যাক সামনে ইয়া কি আছে, আজকের ওদের আন্দোলনের ফলাফল কি আসে। হ্যাঁ, রেগুলার যদি একটু প্র্যাকটিসটা এভাবে করো তাহলে দেখবে যে মোটামুটি প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটার ক্ষেত্রে ক্লিয়ার সুবিধা হবে আর কি। হ্যাঁ, প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা স্যার খুব গুরুত্বপূর্ণ। স্যার পাংচুয়েশনের শিটটা দেওয়া হয় নাই। দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম